তো আজকে আমরা খুব অল্প কিছু লোক হয়তো আজকে সমাপতি হয়েছি, কারণ এটা সোফার সেকেন্ড ফেস্টিভ্যাল আমাদের বাংলাদেশে যদি বলা যায়। তো এখানে খুব লিমিটেড কিছু লোক যারা হয়তো কফি নিয়ে কাজ করে অথবা কফি খেতে ভালোবাসে অথবা অনেকে বাসায় কফি বানাতে পছন্দ করে, এইরকম কিছু লোক আমরা আসলে সমবেত হয়েছি এবং খুবই ছোট্ট একটা প্রোগ্রাম। তো হোপফুলি আমরা যেমন চিন্তা করছি যে আজকের টপিকসটা হচ্ছে যে কফি ক্যাফে কালচার ফেনোমেনা শেপিং দ্য ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। সো হোপফুলি ফিউচারে এই প্রোগ্রামটা আরো বড় আকার আমরা দেখতে পাবো এবং বাংলাদেশে আসলে কফি কালচার নিয়ে আসলে আমরা আরো কাজ করতে পারবো। সো কফি কালচারটা আসলে কি অথবা ক্যাফে কালচারটা কি? সো আমাদের দেশে যেটা আমরা ফিল করি যে ক্যাফে কালচারটা আমাদের বাংলাদেশ থেকেই অনেক আগেই হতে পারতো, কারণ সবাই আমরা জানি যে বাঙালি আসলে আড্ডা প্রিয় জাতি এবং আমরা কিন্তু দীর্ঘ সময় দিয়ে আড্ডা দিতে পছন্দ করি। বাট যেটা হয়তো আমরা চায়ের দিকে শিফট করেছি, বাট রিসেন্ট ইয়ারগুলোতে আমরা দেখছি যে ক্যাফে নিয়ে এক ধরনের মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে অথবা ক্যাফেতে মানুষের সময় কাটাতে পছন্দ করছে। সো এইটা নিয়ে আজকে আমাদের আয়োজন এবং খুবই ছোট্ট একটা আয়োজন এবং আমি এক্সপেক্ট করবো যে আপনারা একটু চেষ্টা করবেন এনগেজ হইতে এবং আমাদের মতো করে আসলে আমরা কথা বলতে চাই, যে শুধু এক পক্ষে কথা বলতে চায় না, যে আমাদের একটা মাইক্রোফোন থাকবে, চাইলে আপনারা কেউ রেইজ করে কোশ্চেন করতে পারেন। সো প্রথমেই আমি আসলে ওপেনিং রিমার্ক দেওয়ার জন্য আহ্বান করছি মিস্টার তানভীর কামরুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেমস গ্লোবাল। সো give him a Assalamualaikum, good evening. On behalf of SAMS Global, আমি সবাইকে অনেক থ্যাঙ্কস দিতে চাচ্ছি। এখানে আমাদের যারা আজকে যারা প্যানেলিস্ট, যারা অডিয়েন্স, এত একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা হবে, আমি জানি না কি কথা হবে। আই হোপ যে সবাই খুব ওয়ান্ডারফুল একটা টাইম পাস করবে এখানে। দেখা যাক কোথাকার কফি কোথায় গড়ায়, এবং এবার আমরা যেবার কফির যে পার্টিসিপেশন হচ্ছে আমাদের এখানে, আই হোপ যে ফিউচারে আরো বড় আকারে আরো একটা বড় দেখা যাবে যে ফিউচারে একটা হলই লাগছে আমাদের কফি নিয়ে। সো আমরা কফি খেতে খেতেই কফি নিয়ে অনেক আলাপ করব। সো আমার খুব কিছু বেশি বলার নেই, আমি শুনবো আজকে। তো এখানে সবাই কফি এক্সপার্ট এসছেন, তো আই হোপ যে আমরা কিছু জানতে পারবো কফির আর অনেক ডিটেলস আর কি। থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir, for your very short and compact speech. And now I will like to invite someone whose work and passion has contributed to the industry very much. So I will like to invite Mr. Tariq Hussain, CEO Speech, for his very short speech. বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ নিয়াজ ভাই। আসলে আমি শুরু করতে চাই আসলে আমাদের যে ফেস্টিভ্যালের আমরা কিভাবে শুরু করলাম। হ্যাঁ, আপনারা সবাই জানেন এটা আমাদের দেশে দ্বিতীয় ফেস্টিভ্যাল হচ্ছে, সেকেন্ড কফি ফেস্টিভ্যাল। লাস্ট ইয়ারেও আমরা সেমসের সাথে একটা ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করেছিলাম। আসলে এই ফেস্টিভ্যালের স্বপ্নটা 2014 থেকেই আছে আমাদের মধ্যে। আমাদের এই ফেস্টিভ্যালের এবং আজকের ইভেন্টের যিনি চেয়ারপারসন মিস্টার সামিদ বিন সালাম, ফাউন্ডার কিউহ্যান গ্রুপও, এটা আসলে ওনার একটা পার্সোনাল ড্রিম ছিল ফ্রম 2014। এবং তখন তো আসলে কফি ফেস্টিভ্যাল মানে কফিটাই আসলে প্রচলিত ছিল না। আই এম ইন দিস ইন্ডাস্ট্রি ফ্রম 2012, এবং আমি যতটুকু জানি আমার যে ডাটাবেজে আছে 2014-তে যদি আমি কফি শপের চিন্তা করি তাহলে কি কি আসতে পারে আমার মনের মধ্যে? নর্থেন, কিবাহান, কফি ওয়ার্ল্ড, এরপর কিন্তু আরো কিছু আছে কিনা, গ্লোরিয়া জেন্স একটা ইন্টারন্যাশনাল চেন ছিল, কফি ওয়ার্ল্ড থেকেও ছিল না। হ্যাঁ, অ্যান্ড আসলে আর তেমন আমি রিকল করতে পারছি না। কফি ইন্ডাস্ট্রির কথা যদি বলি আমি, আমার মনে হচ্ছে পার্টিকুলারলি ধানমন্ডিতে প্রথম কফি শপ
আই থিঙ্ক এটা 2016-তে হয়েছিল। স্মোক ক্যাফে, কফি ওয়াল ছিল অনেক আগে থেকে, থ্যাংক ইউ, বাট এভাবে যদি লোকাল, এখন তো আমরা অনেক লোকাল ক্যাফে আছে, লোকাল চেইন আসছে, বাট ধানমন্ডিতে 2016-তে একটা মিউজিক ক্যাফে নামে একটা কফি শপ করেছিল, একটা বিল্ডিং এর 9 তলায় বা 8 তলায়। গুলশান বনানী 2013-14 আমার মনে পড়ছে না তেমন, বাট হ্যাঁ, আমি যখন এই কফি ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করি ব্যাক ইন 2012-13, গুলশান 11-তে মাত্র 2টা কফি মেশিন ছিল, একটা ছিল স্মোক ক্যাফেতে আর একটা ছিল প্লাটিনাম সুইস হোটেলে। এক্সেপ্ট 5 স্টার হোটেল আসলে খুব একটা কফি মেশিন আমাদের চোখে পড়তো না। বাট এখন 2025-এ দাঁড়িয়ে যদি বলি, শুধু বনানী 11, রোড 11, 200+ কফি মেশিন আছে। সো ডেফিনেটলি কফি কালচার একটা তৈরি হচ্ছে আমাদের দেশে। তো আমি ছোট্ট করে আমি একটা পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স, কফি এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব, যে আমি আসলে এক্সেপ্ট শেরাটন হোটেল প্রথম কফি খাই 1996 সালে। বাস্কিন রবিন্স একটা স্টল ছিল, আইসক্রিম পার্লার, ওরা কফি এনেছিল, এবং তখন কিন্তু এসপ্রেসো বলতে আমরা এটাকে চিনতাম না। এসপ্রেসো চিনতাম হচ্ছে নেসপ্রেসোর ফোর্থিং করাকে বলতাম এসপ্রেসো। সো আমি ব্ল্যাক কফি অর্ডার করে খেয়েছিলাম, বিশাল 300 ml টি কাপে আমাকে সার্ভ করেছে, তলানিতে পড়ে আছে কালো একটা ড্রিঙ্কস, খেয়েছি, কষ্ট হয়েছে খেতে, আসলে অ্যারাউন্ড 25 মিনিটস লেগেছিল, আমার মনে হচ্ছে আমার গলা থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে। এখন আমি বুঝতে পারি যে আসলে তখন যেটা খেয়েছিলাম, ও মাই গড, এখন যদি ওই ড্রিঙ্কস কেউ সার্ভ করে কফি হিসাবে, আমার মনে হয় যে কোনো ভোক্তা ওটা খুব যদি বদমেজাজি হয় মুখে ছুঁড়ে ফেলতে পারে। সো বেসিক্যালি আমরা কফি কালচারে আমি বলবো ডেফিনেটলি ক্লায়েন্ট এন্ড থেকে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, আমাদের ভোক্তা তৈরি হয়েছে যারা এখন কফিটাকে তাদের ড্রিঙ্কিং হ্যাবিটে পরিণত করেছে। আজকের যে ছোট ডিসকাশন আছে আমাদের মধ্যে, আমাদের কিন্তু ভোক্তা শ্রেণীর মধ্যে আছে, যারা এখানে উপস্থিত আছেন, প্যানেলিস্ট আছেন, তারা হয়তো বা তাদের বাসা থেকেও কফি বানাতে পছন্দ করেন, আবার কেউ ক্যাফেতে কফি খেতে পছন্দ করেন। আমরা ডেফিনেটলি তাদের কাছ থেকে আমাদের কালচার সম্বন্ধে আরো কিছু জানতে পারবো। হ্যাঁ, বাট এখানে একটা জিনিস আমি একটু আলোকপাত করতে চাচ্ছি, শেপিং দ্য ফিউচার অফ দ্য কফি ইন্ডাস্ট্রি, অ্যান্ড এখানে দেয়ার ইজ এ সিম্পল ওয়ার্ড, ফেনোমেনা, ক্যাফে কালচার ফেনোমেনা। আসলে আমরা ক্যাফে, আমাদের একটা কালচার, উই আর জাস্ট স্টার্টিং। হোয়াই ইজ ফেনোমেনা? আসলে আমাদের অনেক কোশ্চেন আছে, যেমন আমি যদি বলতে চাই, আসলে আমরা এখন যে কফি খাচ্ছে, আমরা আমাদের ক্লায়েন্টকে যে কফি সার্ভ করছি যে ক্যাফে ইন্ডাস্ট্রি পারপাস থেকে, আমরা কতটুকু প্রপার কফি সার্ভ করতে পারছি? কেননা এখন দেয়ার ইজ সার্টেন ক্লাস, দেয়ার ইজ থাউজেন্ডস অফ ক্যাফে ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমরা যদি কফি খাওয়ার কথা চিন্তা করি, কয়টা ক্যাফে নাম আমাদের মাথায় আসে? মেবি 4-5টা আউটলেট, 4-5টা নাম, 4-5টা নামের বেশি কিন্তু যারা কফি ড্রিঙ্কার তারা কিন্তু তাদের মাথায় কিন্তু আসে না। এভরিওয়ান ইজ ওপেনিং ক্যাফেস, প্রচুর ক্যাফে রিলেটেড আউটলেটস হচ্ছে, ওপেনিং, জব ওপেনিং হচ্ছে, বারিস্তা আসছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকে আসলে আমরা প্রপারলি সার্ভ করতে পারছি? যদি পারতামই, তাহলে কেন আমাদের মাত্র 5-6টা ক্যাফেতে আমাদের সীমাবদ্ধ হতে হবে? তো আমাদের ডেফিনেটলি লার্নিং প্রসেসের মধ্যে আছি আমরা। আসলে আমরা কফিকে এখনো তিতা ড্রিঙ্কস হিসাবে চিহ্নিত করে আসছি, বাট আমার বিশ্বাস আমরা যারা এখানে আছি অনেকেই বলবো এইটা, এই তিতা শব্দটার সাথে আমরা একমত না। কফি আসলে তিতা না, ইটস এ যে সুইটনেস। ডেফিনেটলি আমরা যখন আমাদের ইন্ডাস্ট্রিতে এই সুইটনেসটাকে ছড়িয়ে দিতে পারবো, আমাদের নলেজ লেভেলটা যখন বাড়বে, আমাদের কালচারটা আরো অনেক ডেভেলপ হবে। 2012-13-তে যখন নর্থ ইন্ড ইজ দ্য পায়োনিয়ার আমাদের কফি ইন্ডাস্ট্রিতে, 2012-13-তে যখন তারা শুরু করেছিল, তখন কিন্তু আসলে প্রপার কফি সার্ভিং কাপ ছিল না আমাদের দেশে, টি কাপ ছাড়া কিছু ছিল না, কিছু মগ ছিল। বাট এখন আমরা, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এডুকেট হয়েছে, এখন প্রপার কফি কাপ অ্যাভেলেবেল হয়েছে, এবং
চোদ্দ 15-তে যারা কফি চেইন নিয়ে শুরু করেছে, যারা কাজ করেছে, হ্যাঁ হয়তো বা তারা বড় কাপ দিয়েই শুরু করেছে, বাট এখন কিন্তু তারা লার্নিং প্রসেস তাদের কাপ সাইজকে স্মল করে নিয়ে আসছে, স্ট্যান্ডার্ড সাইজে নামিয়ে নিয়ে আসছে। ক্যাপাচিনো 180 ml এর উপরে আসলে 30 ml শট দেওয়া হয় না, বাট আমরা কিন্তু শুরু করেছি 240 ml কাপ দিয়ে মিনিমাম। আমার মনে আছে একটা কফির ক্যাফের জন্য কাপ সোর্সিং করতে চাচ্ছিলাম ব্যাক ইন 2014 গুলশানে একটা ক্যাফের জন্য। যখন আমরা সিরামিক ইন্ডাস্ট্রিতে গিয়েছি, ওদের কাছে কোনো কাপের ডায়েস ছিল না এবং আমরা জানতামও না আসলে কোন কাপ প্রপার। সো আমরা শুরু করেছিলাম অ্যারাউন্ড 280 ml কাপ দিয়ে। সো আমরা আশা করি যে আমাদের যেই লার্নিং প্রসেস যেটা আছে ইন্ডাস্ট্রিতে অনেক চ্যালেঞ্জেস আসছে, আমরা একটা ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, নট অনলি ডলার ইনফ্লেশন, অলসো কফি প্রাইস ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। রিসেন্ট ডে যে কফি প্রাইস বেড়ে গেছে অলমোস্ট 50%, বাট আমরা কনজিউমার এন্ডে কিন্তু ওটা বাড়াতে পারিনি, বাড়াতে পারবো কিনা আদৌ বিশ্বাস জানি না। তো আশা করি আপনারা আজকে যারা আমরা প্যানেল ডিসকাশনে বসবো, আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে পার্টিকুলার, এখানে অনেক রেঞ্জের মানুষ আছেন, হয়তো বা কেউ ভবিষ্যতে ক্যাফে দিতে চাচ্ছেন, ডেফিনেটলি আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, কোশ্চেন আস্ক করবেন, আপনাদের কোয়ারির আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব আমরা। ধন্যবাদ। ধন্যবাদ তারেক ভাই, এবং আমরা মনে হয় আমাদের মেইন ডিসকাশনে চলে যাই। তো এই পর্যায়ে আমি আসলে আমাদের প্যানেল যারা ডিসকাশন করবেন তাদেরকে আহ্বান জানাচ্ছি। মিস্টার রাজীব আমিন, ডিজিএম স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আপনি আপনার সিট গ্রহণ করুন। দেন আমি আহ্বান জানাচ্ছি সাইয়েদ উম্বে সালমা আপাকে, সিইও অ্যান্ড চেয়ারম্যান ব্র্যান্ড গিয়ার লিমিটেড। দেন গেস্ট অফ অনার একে মইনুল ইসলাম মঈন, ডিএমডি কালিনারি বিজনেস প্রাণ গ্রুপ, এবং সামিদ বিন সালাম, ফাউন্ডার কিভান গ্রুপ, এবং তারিক ভাই অবভিয়াসলি আপনাকেও পার্টিসিপেট করতে হবে আর কি। তো আমাদের একটু এটাকে একটু সরিয়ে দিলে ভালো হয়, যদি একটু সরিয়ে দেন। তো ধন্যবাদ সবাইকে, এবং আজকে আমরা একটা খুবই ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে চাই এবং আমি এক্সপেক্ট করব যে আপনারাও পার্টিসিপেট করবেন। তো যেহেতু আমরা ক্যাফে কালচার ফেনোমেননের কথা বলছি, তো শুরু এখানে কিন্তু আমাদের আজকের যে প্যানেলিস্ট, এখানে দুইজন আছেন একদম সরাসরি কফি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, আমার একদম কর্নারে এবং দুই কর্নারে আর কি। আর এর বাইরে ইনক্লুডিং মি, আমরা কিন্তু কেউ আসলে কফি ইন্ডাস্ট্রি অথবা কফি নিয়ে কাজ করি না, আসলে কফি খেতে খেতেই আসলে গাইতে গাইতে গানের মতো আর কি অবস্থা। সো আমরা আসলে দুইটা পার্সপেক্টিভই পাবো, যে ক্যাফে নিয়ে যারা কাজ করছেন তারা কিভাবে দেখছেন এবং যারা কফিটা এনজয় করছেন তারা কিভাবে দেখছেন। সো আমি শুরুতেই আমি রিকোয়েস্ট করব শর্ট একটা ডিসকাশনের শুরুতে আপনার শর্ট একটা বায়ো দিয়ে, অথবা আপনি কফি কালচারটাকে অথবা ক্যাফে ফেনোমেনটাকে কিভাবে দেখছেন। আসলে ক্যাফে আমরা যেটা বলছি যে বাংলাদেশের ফিউচার ইন্ডাস্ট্রি আসলে গ্রো করছে, সেটা আসলে আমরা কিভাবে সে গ্রো করছে সেই জিনিসটা দেখতে চাই। সো শুরু করতে পারি আমরা। মিস্টার সামিদ বিন সালাম, ফাউন্ডার অফ কিভান। তো সবার নামটা আমি যেহেতু এখন আত্মস্থ করতে পারিনি। আসসালামু আলাইকুম, আমি সামিদ বিন সালাম। সো আমি কিভাহান গ্রুপের ওনার এবং ম্যানেজিং ডিরেক্টর। সো কফি ফেস্টিভ্যাল, I'll jump on to the topic of the discussion and the festival itself. তো কফি ফেস্টিভ্যালের একটা প্রিলিউড আছে বা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। তো আমি ক্যাফে বিজনেস শুরু করার আগেই আমি গ্লোবাল কফি ফেস্টিভ্যাল যে একটা কালচার
অ্যান্ড দ্য ফেস্টিভিটি আছে, এটা নিয়ে আমি অ্যাওয়্যার ছিলাম, বাট আমি ইনডেপ জানতাম না। তো যখন আমি কিবাহান শুরু করি, তো কিবাহান শুরু করার পরেই আমার ইচ্ছা ছিল যে যেহেতু দ্য নলেজ গ্যাপ অর দ্য কালচার, এটার মধ্যে এত বড় গ্যাপ, সো এটা মিটিগেট করার জন্য কি করা যায়। তো আমি চিন্তা করলাম ওকে মেবি ওয়ান ডে আমরা এটা একটা ফেস্টিভ্যাল লেভেলে করে আমরা নলেজ ট্রান্সফার করতে পারবো। তো 2014 সালে ফানিলি এনাফ আমি রিকের সাথে বসেছিলাম। আমি রিককে পিচ করেছি এখানে নর্থ এন্ডের দুইজন বসা, তো তারা হয়তো জানে না স্টোরিটা। তো রিক এন্ড আই হ্যাড এ চ্যাট যে আমি যদি কফি ফেস্টিভ্যাল করি তুমি কি অ্যাটেন্ড করবা সেই বছর। তো বললো, ও রেডিলি বললো যে অফকোর্স 100%। সো হ্যান্ডস অন ইনভলভ থাকবে। তো ওই কনভারসেশন ওখানেই শেষ হয়ে যায়। তারপর আমি রিয়েলাইজ করি যে মার্কেটে আসলে আমরা দুইজন ছাড়া কেউ কফি ফেস্টিভ্যালে আসবে না। সো আসলে এটা অনেক পুরাতন একটা ড্রিম ছিল। 2024-এ আমি ফার্স্ট ফেস্টিভ্যালটা করি। দ্য রিজন বিং যে লাস্ট 11 বছর ধরে এই ইন্ডাস্ট্রিটা ইভলভ হয় অনেক দূর। এখানে শুধু নর্থের না, we were talking, Mr. Tariq was saying, কফি ওয়ার্ল্ড মেনশন করেছে। আসলে কফি ওয়ার্ল্ডেরও একটা কন্ট্রিবিউশন আছে, আমরা যদিও এটা রেকগনাইজ করি না। ও কিন্তু 2000 সাল থেকে, আনুমানিক 2000 সাল থেকে তারা অপারেট করছে। তো ফার্স্ট এসপ্রেসো মেশিন আই স ওয়াজ এ কন্টি মেড আউট অফ মোনাকো, ফ্রান্সের একটা অঙ্গরাষ্ট্র হিসেবে পরিচিত মোনাকো থেকে। তো কন্টি মেশিনই আমি চিনতাম আসলে। তো দে ইউজ টু সার্ভ ফ্রাপেজ। হ্যাঁ, এখন অনেক জায়গায় ইভেন নর্থেন অ্যান্ড আমাদের কয়েক জায়গায় আমরা ফ্রেডো হিসাবে আমরা ওটাকে ইয়ে করি, ওই বেভারেজটা ইউজ করি। বাট এইসব এডুকেশন আসলে আমরা পেয়েছি প্রথম রিটেল চেইন অথবা কফি চেইন কফি ওয়ার্ল্ড থেকে। সো কফি ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটেড আ লট অ্যাকচুয়ালি। আজকে ওনাদের পক্ষ থেকে যদি কেউ থাকে প্লিজ রেজ ইউর হ্যান্ড, ইফ নট নেক্সট টাইম উই উড লাভ টু হ্যাভ কফি ওয়ার্ল্ড উইথ আস। আমি ওনাদেরও স্টোরি শুনতে চাই, কারণ ওনাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। আর মিনওয়াইল যেটা বলতে যাচ্ছি, তো কফি ফেস্টিভ্যাল যেহেতু পসিবল হয়নি 11 বছর, দ্য রিজন বিং আমাদের সাপ্লাই চেইন, আমাদের নলেজ ক্যাপিটাল ইন কফি ইন্ডাস্ট্রি ন্যাসেন্ট লেভেলে ছিল, এখনো আছে। বাট দেন অ্যাগেন দেয়ার আর কোম্পানি লাইক নর্থেন অ্যান্ড আস অ্যান্ড ফিউ আদার্স, এরকম 10-12টা কোম্পানি অলরেডি হয়ে গিয়েছে যারা এই ডোমেইনে অনেক অ্যাক্টিভলি কাজ করছে এবং দে আর ভেরি হ্যান্ডস অন। এন্ড টু এন্ড সলিউশন নিয়ে অ্যাটলিস্ট 5 থেকে 6টা কোম্পানি কাজ করছে। এর পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্য মার্কেটে মানে সার্ভিস দেওয়া বা এন্ড টু এন্ড সলিউশন রিচ করা, আমাদের 5টা কোম্পানি কেন 50টা কোম্পানি হলেও সামনের দিকে বাংলাদেশকে কেটার করা যাবে না, কারণ দ্য পপুলেশন পুল এত বড়। এখানে ধরলেন 5% এন্টারপ্রেনারও যদি কফি নিয়ে চিন্তা করা শুরু করে দেয়, তো দ্য ইন্ডাস্ট্রি সাইজ উইল বি ম্যাসিভ। সো এটা আমরা হয়তো বুঝি না, এই মুহূর্তে বুঝতে পারছি না। Not sorry, not I was going to say North Korea. It's off the charts. South Korea coffee market actually is very mature market, and Amra probably a fraction of the South Korean market. But then again, if you compare apple to apple, these two countries' population, আমাদের countryর population-ই হলো আসলে biggest resource. তো আমাদের দেশে এখন যেমন ফার্মিংও শুরু হয়েছে, এখানে আমাদের টিউলিপ ভাই আছেন, ওনাকে উইল পাস অন দ্য মাইক অ্যাট সাম পয়েন্ট, হি উইল টেল হিজ স্টোরি from farming to serving a cup in a very high-end specialty coffee store. আমাদের সব সেগমেন্টই কিন্তু কম বেশি শুরু হয়ে গিয়েছে। সো দ্য ট্রেন্ড ইজ গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন, অ্যান্ড গ্লোবালি স্পিকিং কফির কিন্তু আপনারা জানবেন যারা হলো এনথুজিয়াস্ট অথবা কফি নিয়ে পড়াশোনা করেন, দেয়ার আর সেভারাল ওয়েভস অফ কফি ইন্ডাস্ট্রি। সো আমরা আসলে থার্ড ফোর্থ ওয়েভে অলরেডি গ্লোবাল ল্যাডারে উই আর স্টিল ক্লাইম্বিং, বাট দেয়ার আর মানে অনেক স্পেশালটি লেভেলে কফি গেম চলে গিয়েছে। তো
all in all, I think the coffee festival concept that I had 11 years ago, এটা আমি very happy and proud যে এতজন মানুষ এটাকে আসলে গ্রাহ্য বা দাম দিচ্ছে। Day one I struggled. Day one বলতে last year I invited lot of people. Only 3 or 4 companies joined. এইবার we are happy to say যে 20 plus companies actually walked in. এবং with short notice, we just worked for 1 month. 20টা প্লাস কোম্পানি চলে আসছে। আর গত বছর ফানিলি এনাফ এই ফান ফ্যাক্ট বলি, তো যেহেতু আমি স্টল বুক করে ফেলেছিলাম সেমসের মাধ্যমে বেশি, সো আই হ্যাড টু ফুলফিল অল দি আদার স্টলস মাই সেলফ। সো ইভেন দেন ইট ওয়াজ আ ফেস্টিভ ভাইব অল থ্রু, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আমাদের কফি ফেস্টিভ্যালে আমরা যেটা স্নোবল ইফেক্ট বলি, উই আর সিং দ্যাট ইফেক্ট যে নেক্সট কয়েকটা ভার্সন অফ কফি ফেস্টিভ্যাল আমরা করব, জাস্ট টু নার্চার দ্য মার্কেট অ্যান্ড ট্রিগার এক্সপ্লোসিভ গ্রোথ, নট জাস্ট ইন দ্য রিটেল অর কমার্শিয়াল সেগমেন্ট। আপনার পার্সোনাল কনজামশন অফ কফি ক্যান বি হিউজ, বাট এটা মানে আনট্যাপ টেরিটরিতে রয়ে গেছে। কারণ হলো বিকজ অফ দ্য নলেজ গ্যাপ অর টুলস অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ সলিউশনস, আমরা 2-4 জন দিয়ে আসলে মার্কেট কভার করা যাচ্ছে না। তো এটাই আমরা আসলে নার্চার করব, এবং সামনের দিকে আমাদের যেই আপকামিং ইভেন্টস আসছে, ইউল বি হ্যাপি টু নো যে 20 to 30 প্লাস ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারার্স অর coffee growers are coming to attend our coffee festival in Bangladesh. Thank you. ধন্যবাদ সামিদ ভাই তার ইন্টারেস্টিং ইনসাইটের জন্য। সো অনেক ছোট আকারে আসলে অনেক কিছু শুরু হয়, বাট আমার একটা এক্সপিরিয়েন্স বলি যে আমি বিফোর দিস কোম্পানি আমি আরং ডেডিতে ছিলাম। সো আরং ডেডির একটা কফি স্পেশাল মিল্ক আছে, এটা আমার নামারও। তো ওই সময় আমরা চিন্তা করেছিলাম একটা বারিস্তা কম্পিটিশন করব। সো আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম যে আমি এখন বারিস্তা কম্পিটিশন করব, নর্থ এন্ডের একটা বারিস্তা একজন আসলেন, উনি কোনোভাবে উনি হয়তো ভাবছেন আমি বেস্ট। একটা গ্লোরিজেন্স থেকে একজন আসলেন, বাট কোনো কারণে একজনকে তো ফাস্ট করতে হবে। সো এটা আবার তার ব্র্যান্ড ইমেজের জন্য কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, এটাও কিন্তু একটা পার্সপেক্টিভ। সো ডেফিনেটলি আপনি হয়তো অনেকেই অ্যাপ্রোচ করছেন, বাট অনেকে আসার আগে হয়তো এটা চিন্তা করছে যে আমি ওখানে যাব, সবার সঙ্গে এক লেয়ারে পৌঁছে যাব। সো ডেফিনেটলি আমরা যারা মার্কেটার, আমরা ডেফিনেটলি এটা একটা কোনো ওয়ে আউট বের করবো আর কি। সো ইনশাল্লাহ আমরা এটা দিয়ে বলবো আর কি। তো আমি এখন একে মঈনুল ইসলাম মঈন ভাইকে রিকোয়েস্ট করবো যে আমরা মঈন ভাইয়ের যদি কেউ সোশ্যাল হ্যান্ডেলগুলো দেখে থাকি, যে প্রতিদিন সকালে আমরা আসলে নর্থ এন্ডের একটা ছবি দেখি, কফি শেয়ার করেছেন। সো ওনার লাইফে আসলে ক্যাফেটা অথবা কফি না, ওটা আমরা দেখে বুঝি আর কি। সো ওনার লাইফে আসলে কফি অথবা ক্যাফেটা কিভাবে জড়িত, অথবা উনি তো এখন কাজ করছেন প্রাণের ডিএমডি হিসেবে। তো সেইখান থেকে আসলে ক্যাফে কালচার অথবা কফি ওনার পার্সোনাল লাইফে কিভাবে হেল্প করে কিনা, অথবা এক্সপেকটেশনটা কি। সো মঈন ভাই। থ্যাংক ইউ আপনাকে এবং অর্গানাইজারদের এটা আয়োজন করার জন্য, একই সাথে আমাকে আসলে ইনভাইট করার জন্য, বিকজ আমি কোনোভাবেই তো এটার সাথে উদ্যোক্তা না বা কফি ক্রয় বিক্রয় কোনো মানে এটার সাথে ইনভলভ না, শুধু এক যে কনজিউমার আকার এসছি। এই জন্য আমার মনে হয় যে এই অর্গানাইজারদেরকে অসংখ্য ধন্যবাদ, সামিদ ভাইকে, তারিক ভাইকে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে কফির একটা অনুষ্ঠান আমাকে ডেকেছে। হয় কি, আমি আমার বেড়ে ওঠা বাড্ডাতে, তো খুবই একটা লোকাল এলাকা। আমি এখানে 79 থেকে বাড্ডায় থাকি। তো এখানের কালচারটা কি টিপিক্যাল ঢাকার কালচার, মানে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি টং দোকানে আড্ডা দিয়ে, ঠিক আছে। এলাকার পুরো মহল্লার ছেলেপেলে সব একসাথে আড্ডা দিতাম, বড় ভাই ছোট ভাই সবাই মিলে। ওখানে মানে মহল্লা কালচার ছিল। তো ওখানে একটা টং দোকান খুব জনপ্রিয় থাকতো, প্রত্যেকটা গলিতে একটা করে অনেকগুলো টং দোকান থাকতো, একটা টং দোকান অসম্ভব জনপ্রিয় থাকতো। ওদের চাটা ভালো হতো, এবং তখনকার চা মানে ছিল কি বেশি দুধ বেশি চিনি। যে মামা বেশি চিনি দিবে, যে মামা বেশি কন্ডেন্স মিল্ক দিবে, সেই চাটাই ছিল খুব ভালো। তো ওরকম একটা গলিতে যে দোকানটা থাকতো, ওখানে আমরা ছোট বড় সবাই মিলে প্রচন্ড আড্ডা দিতাম। এখানে নানা রকমের গল্প হতো, সমালোচনা হতো, ঝগড়া হতো। তখন আবাহনী মোহামেডান ছিল, মানে সমস্ত কিছু নিয়ে ওখানে দিনের পর দিন পার হয়ে যেত। তো
তো সেই কালচার থেকে উঠে আসা আমরা এক সময় সময় পরিবর্তন হলো, আমরা বড় হলাম, এবং ওটা আমাদের থেকে শুরু হয়েছে তার না। আমরা দেখি যে সেই আর্লি 80 যে সেই মান্নাদের গান কফি হাউজের সেই আড্ডাটা, তার মানে কি যে এটা যুগ যুগ থেকে আমাদের কবি সাহিত্যিক থেকে শুরু করে বাঙালি তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু আড্ডা জিনিসটা ছিল। তখন কফি ছিল না, আমাদের চা ছিল। সেটা আজকের দিনে কফিতে রূপান্তর হয়েছে। ঠিক আছে, আমরা আরো আরবানাইজড হয়েছি, আরো ভদ্র হয়েছি, আরো সুশীল হয়েছি। তো আমাদের জন্য এখন কফিটা জরুরি আমাদের লাইফে। যদি আমার শুরুটা বলি কফির ব্যাপারে, কফি প্রেমের কথা বলি, 2011 সালের দিকে শেষের দিকে নর্থ এন্ড শুরু হলো। 2012-র দিকে আমি আমার এক বসের কাছে একটা আলোচনায় মিটিং এ শুনলাম যে একটা ঢাকায় অসম্ভব ভালো একটা কফি শপ হয়েছে, সেটা শাহজাদপুরে। তো তার উল্টো পাশে আমি থাকি, কি ব্যাপার আমি জানি না, আমার এলাকায় কফি শপ হয়েছে। পরে গেলাম একদিন, গিয়ে দেখলাম যে ওখানে মানে 2012 সালের শুরুর দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় হবে, মানে গুটি কয়েক মাত্র ফরেনার্স ছিল, বাঙালি কেউ ছিল না। ঠিক আছে, কাস্টমার একের। তো ভয়ে ভয়ে গেলাম, কফি অর্ডার করলাম। আহ আমি মানে অভিভূত, এত ভালো কফি আমি বাংলাদেশে খাইনি। এর আগে আমি জার্মানি যখন গিয়েছি তখন কফি আসলে সত্যিকার ভাবে যে খুব বেশি আমাদের কাছে কফি ছিল ইনস্ট্যান্ট কফি, তাই না? ওই তারেক ভাই যেটা বললো, আমি ইনস্ট্যান্ট কফি আমাদের কাছে ছিল কফি। বাট এই মানে এসপ্রেসো দিয়ে কফি বানানো বা এই কফিগুলো হাতে গোনা লাইফে দু একবার খেয়েছি আমরা, দেশে খাইনি, বাইরে গিয়ে। তো আমি সেই থেকে অভিভূত। এবং আমি একটু দীর্ঘ করে বলছি যে সে 2012 থেকে, তখন আমার বড় মেয়ে যে ছোট ছিল, ওকে নিয়ে যেতাম ওখানে, আমার ওয়াইফকে নিয়ে যেতাম ওখানে। ওদের একটা খেলার জোন ছিল, এক্সপিরিয়েন্স জোন, ওখানে বাচ্চা মেয়েটাকে আমরা কিছু, ওখানে টয়েস ছিল, ও খেলতো, আমার ওয়াইফ আর আমি কফি খেতাম। সেই মেয়ে আলহামদুলিল্লাহ এখন কিন্তু ইন্টার পরীক্ষা দিচ্ছে, মানে এ লেভেল ফার্স্ট ইয়ার দিচ্ছে। আহ, এরপরে আমার আরো দু বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। সেই কফি শপে আমি যাই, এখনো যাই। 3 বাচ্চা, তাদের মতো এখন আর খেলার স্পেসটা নাই ওখানে। 3 জনের হাতে মোবাইল দিয়ে দিই, আমার ওয়াইফ আর আমি গল্প করি। ঠিক আছে, তো এভাবেই কফির সাথে আমাদের যাত্রাটা শুরু, আমার যাত্রাটা শুরু। আমি এখনো মানে যেটা হয়েছে কি, এটা রক্তের মধ্যে এমন একটা যে নেওয়াজ সাহেব যিনি, ওনার সাথে আমার প্রায় কফি খাওয়া, আমরা কফি পার্টনার, আমরা একই সাথে বেশিরভাগ সময় প্রায় দিনই কফি খাই। তো নেওয়াজকে আমি বলি যে কফির যে গন্ধটা আমার খেতে হয় না, আমি কোনো কফি শপের পাশ দিয়ে যাচ্ছি, বিশেষ করে বিদেশে গেলে তো, দেশের বাইরে গেলে তো এটা বেশি অ্যাট্রাক্ট করে, যে ওখানে মানে প্রতি মোড়ে মোড়ে অসংখ্য কফি শপ, তো আর ওদের কফিগুলো থেকে অ্যারোমাটা অনেক বেশি হয়। তো ওটার পাশ দিয়ে গেলে না, আমি যতটাই মন খারাপ থাকুক, আমি উৎফুল্ল হয়ে যাই, খুব জোরে নিঃশ্বাস নেই, নিয়ে আমার ভেতরটা কিন্তু একদম চনমনে হয়ে যায়। তো আমি জানি না, এটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যে কফির গন্ধই আমাকে কিন্তু মানে খুব উদ্বেলিত করে দেয়। তো কফিটা ছাড়া আসলে সত্যিকার ভাবে যে টেকা টাফ। আমরা যখন আগে কি হতো যে সোশ্যাল মিডিয়া পোস্ট দিতাম কফি খাচ্ছি, হ্যাঁ, তো অনেক লোক এটাকে আধিক্যতা মনে করতো যে আরে কফি খায় এই জন্য পোস্ট দেয়, হ্যাঁ, তখন খুবই রেয়ার ছিল। বাট এখন কিন্তু কফিটা তো আমি বললাম চায়ের জায়গাটা নিয়ে নিয়েছে কফি শপ গুলো। এবং এখানে যেটা আজকে টপিক যে ক্যাফে কালচার ফেনোমেনন, আমি বলি যে এটা কালচার ডেফিনেটলি, এটার ফিউচার আরো ব্রাইট। একসময় চায়ের দোকানগুলো যেভাবে আছে, কফি দোকানগুলো, কফি শপগুলো এরকম হয়ে যাবে। কিন্তু আমি শুধু বলবো যারা উদ্যোক্তা আছেন, আমাদের কালচারটা বুঝতে হবে। ব্যবসাটা যখন আমরা করব, মার্কেটিং ভিউ পয়েন্ট থেকে বলি যে বাঙালির কালচার বুঝতে হবে। বাঙালি আড্ডা প্রিয় মানুষ। আমরা যখন যেন আপনারা ওই রিপ্লেসটা করতে পারেন, দোকানদার আমার সেই ছোটবেলা আড্ডা দেওয়ার জায়গাটা, সেটাকে যদি রিপ্লেস করতে পারেন। আমি সকালবেলা কফি শপে যাই, আমাকে বলে যে ভাই আপনি একটা বাসায় মেশিন নিয়ে নিলেই তো হয়, এত দাম দিয়ে কফি খাওয়া দরকার কি? মানুষ কিন্তু শুধু কফি খেতে যায় না, একটা এক্সপিরিয়েন্সের জন্য যায়। ওই যে আমি অফিসে যাওয়ার আগে 45 মিনিটস নিজের মতো একান্ত ভাবে আমাকে আমি সময় দেই। 24 ঘন্টাকে আমাকে আমি সময় দিতে পারি না, ওই 45 মিনিটস কিন্তু আমার। এই সময়টা আমি কফি এবং আমি কিন্তু 45 মিনিট সময় দেই। তো এরকম কিছু জায়গা ক্রিয়েট করে কিন্তু, এমন কিছু জোন ক্রিয়েট করতে হবে, এক্সপিরিয়েন্স জোন, যেখানে আমি আমার মতো সময় কাটাতে পারবো। তাহলে কিন্তু এইটার ব্যাপ্তিটা আরো বাড়বে। থ্যাংক ইউ। ধন্যবাদ মঈন ভাই চমৎকারভাবে তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আসলে ছবি শেয়ার করার বিষয় যেটা, যে এটা এই এক্সপিরিয়েন্সটা আমার একটা আছে, যে একজন আমাকে ডিরেক্টলি কোশ্চেন করেছিল যে আপনি প্রতিদিন কফির ছবি দেন, মানে শো অফ করেন কিনা। সো পরে ওনাকে আমি দিলাম যে এটা আসলে গ্লোবালি আপনি যদি দেখেন, আসলে কফি কমিউনিটি অথবা কফি লাভার, এটা আসলে এক ধরনের এক্সপ্রেশন, বাট নট যে এটা খুব এক্সপেন্সিভ কিছু আমি শো করছি না। সো এই জিনিসটা আসলে আমাদের এখানে কালচারাল ব্যারিয়ারটা ছিল।
এবং মঈন ভাই যেটা বললেন যে আসলে কফি শপ আসলে আমার একটা এক্সপিরিয়েন্স। সো আমরা এখানে শুধুমাত্র কফি খাওয়ার জন্যই যাই না, বাট যেই সময়টা আমাদের এখানে যদি রেস্টুরেন্ট কালচার আপনি বলেন, তো দেখবেন যে আপনি কিছুক্ষণ অর্ডার করার পর হয়তো একজন এসে আপনাকে দাঁড়িয়ে আছে আর কিছু লাগবে কিনা। সো অথবা আপনাকে এমন একটা প্রেশার ফিল করছে যে আমাকে একটু পর উঠতে হবে, অথবা পরবর্তী কনজিউমারকে সার্ভ করবে, অথবা কিছু লোক হয়তো খাবার জন্য বসে আছে। অথবা আপনি যদি একটা যে কোনো রেস্টুরেন্টে যান, খুব বেশি কিছু অর্ডার না করলে আপনি নিজে নিজে একটা গিল্টি ফিল করবেন যে আসলে আমি তো খুব বেশি কিছু অর্ডার করছি না, এতক্ষণ ধরে বসে আছে কিনা। সো মইন ভাই তো ওই এক্স্যাক্টলি এই স্পেসটার কথাই বলছে যে আসলে কফি শপ আমাদের এই স্পেসটা দেয় যে আমি হচ্ছে আমার কাজটা করছি, বাট আমাকে কেউ ডিস্টার্ব করছে না, অথবা আমি আমার মতো করে সময় কাটাতে পারছি। সো যেহেতু এখন আমি আসবো আসলে সাইয়েদা উম্মে সালমা আপার কাছে, যিনি উনি আসলে ব্র্যান্ড নিয়ে কাজ করেন এবং কমিউনিকেশন নিয়ে কাজ করেন। সো আপনার কথাটা আমি অবশ্যই শুনবো যে উনি আসলে কফি নিয়ে কিভাবে রিলেটেড। বাট আমরা কিন্তু কফি অথবা ক্যাফে গুলো খুব বেশি কমিউনিকেশন বাংলাদেশে দেখি না। একসময় হয়তো নেস ক্যাফে করতো এবং তাদের কফিটাকে প্রমোট করার জন্য, বাট এখন আমরা যদি দেখি যে হয়তো আমি শিওর না, মোস্ট প্রবলি মনে হয় না কোনো এজেন্সি কাজ করে ক্যাফেগুলোর পিছে, হয়তো নিজেরাই এখন তো অনেক সহজে ক্যানভাতে ডিজাইন করা যায়। সো এইখানে আসলে আসলে যারা ব্র্যান্ড পিপল অথবা যারা আসলে কমিউনিকেশনে কাজ করছেন, তারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন আসলে এই ইন্ডাস্ট্রিকে আরো একটু বুম করার জন্য? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আম, আমার আসলে কফির সঙ্গে জার্নি শুরু হয়েছে 2003 সালে। 2003 সালে আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাডভার্টাইজিং এ, আমার যাত্রা শুরু। আম, তো তখন আমার ক্লায়েন্ট, আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ছিলাম এবং আমার ক্লায়েন্ট ছিল নেসক্যাফে। বাংলাদেশে ওই সময় কফি বলতে আমরা নেসক্যাফেই বুঝতাম। তখনও আসলে এই কফি বিন দিয়ে কফি খাওয়ার মতন যে কালচারটা এখন আমরা দেখছি, তখন ওইটা চালু হয়নি। তখন নেসক্যাফে ওয়াজ দি অনলি ব্র্যান্ড যে বাঙালিকে কফি খাওয়ানো শিখিয়েছে। এবং ওই সময়ে আমার নেসক্যাফের সাথে করা খুব ভালোবাসার একটা কাজ হচ্ছে, চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই। আমি শিওর যে এই রুমে যারা বসে আছেন অনেকেই এই বিজ্ঞাপনটা দেখেছেন, এটার সঙ্গে একটা ইমোশনাল কানেকশন আমাদের সবার আছে। তো ওই ছিল আমার কফির সাথে ভালোবাসা। যেহেতু জীবনে প্রথম চাকরি থেকেই কফির একটা ব্র্যান্ডের সঙ্গে খুব ক্লোজলি কাজ করার অভিজ্ঞতা আছে, সেই কারণে কফির প্রতি একটা ডিফারেন্ট দুর্বলতা আমার সবসময় ছিল। কিন্তু আমাদের দেশে আমরা ভালো কফির শপ খুব একটা পাইনি। কফি ওয়ার্ল্ড ওই সময় ছিল, ধানমন্ডিতে আমার অফিস ছিল, কফি ওয়ার্ল্ড ধানমন্ডিতে ছিল। বাট সেখানে গিয়েও আমার কাছে মনে হয়েছে যে কফি কি এতটুকুই, নাকি আরো অন্যান্য ভার্সন আসতে পারে। 2007 সালে মালয়েশিয়ায় গিয়ে স্টারবাকস প্রথম এক্সপিরিয়েন্স করলাম। এক্সপিরিয়েন্সটাই অন্যরকম ছিল। আমার নাম জিজ্ঞাসা করলো, কফির কাপটাতে আমার নাম লিখে দিল। আই স্টিল রিমেম্বার দ্যাট মোমেন্ট, যে আমি যখন বারিস্তার কাছ থেকে আমার কফিটা নিচ্ছি, ইট হ্যাড মাই নেম ইন ইট, সালমা। অ্যান্ড ইট মেড এ বিগ ডিফারেন্স অ্যাজ এ কাস্টমার টু মি, যে আমার কাছে ইনস্ট্যান্টলি মনে হলো যে আই বিলং টু দ্যাট কফি অ্যান্ড দ্যাট কফি বিলংস টু মি। এই যে বিলঙ্গিংনেসটা, এটা আমার কাছে তখনই মনে হচ্ছে বাংলাদেশে এরকম কিছু নাই কেন, ওয়াই উই ডোন্ট হ্যাভ দিস এক্সপিরিয়েন্স ইন আওয়ার কান্ট্রি। সো সময়ের ব্যবধানে আস্তে আস্তে বাংলাদেশে এক এক করে কফি শপগুলো দেখলাম। সত্যি কথা বলতে নর্থ এন্ড দিয়ে যাত্রা শুরু। আমার আমার কাছে যেটা মনে হয় যে নর্থ এন্ড দিয়েই আমার ক্যাফে প্রপার কফি খাওয়ার যে কালচারটা নর্থ এন্ড দিয়ে শুরু। তো এর মাঝখানে আমার কফি বিনস অ্যান্ড অ্যারোমা নামে একটা ইয়ে আছে, ক্যাফে আছে। তাদের সঙ্গে আমাদের কাজ করার এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এন এজেন্সি। আমি ওদের সঙ্গে কাজ করেছি প্রায় 6 মাসের মতো। আইল বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, আমার কাছে মনে হচ্ছে যে ক্লায়েন্ট সাইড থেকে এখানে আরেকটু প্রফেশনালিজম দরকার, এই ইন্ডাস্ট্রিটাকে কাস্টমারদের কাছে আরেকটু তুলে ধরার জন্য। আমরা এখন করছি, এখন আমরা দেখছি যে অনেক ক্যাফে, হ্যাপিনেস আছে, গ্লোরিয়া জিন্স আছে, নর্থ এন্ড আছে, কিবাহান আছে, এনারা কমিউনিকেশন করছেন। আমার মনে হয় কাস্টমার যে লেভেলে রেডি, ক্লায়েন্টরা কি সেই লেভেলে রেডি কিনা, এই প্রশ্নটা বোধহয় একটা করার জায়গা এখন দুই জায়গাতে। আমি তারেক ভাইকেও বলবো, সামিদ ভাইকেও বলবো যে আপনারা কি মনে করেন যে আপনারা রেডি, কাস্টমাররা যেই লেভেলে নলেজ নিতে চায়? কারণ এখন সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে, যেমন মঈন ভাই, উনি প্রতিদিন সকালেই কিন্তু কফির একটা পোস্ট দিচ্ছেন। হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট ইনফ্লুয়েন্সার ফর এনি কফি ব্র্যান্ড, বাট ইজ এনিওয়ান টেকিং হিম টু দেয়ার প্ল্যাটফর্ম? কোথাও নিচ্ছেন না। নগদে একটা ছেলে কাজ করে মনসুর নামে, আমি শিওর নর্থ এন্ডে সবাই মনসুরকে এক নামে চেনে। ওই ছেলেটা কত বছর ধরে যে কফির পোস্ট দিয়ে যাচ্ছে আর লোকজনকে সোশ্যাল মিডিয়ায় পচাই যাচ্ছে, কেন কফির পোস্ট দেয়? ওর সব টাকা কফিতেই খরচ করে। নোবডি হ্যাজ টেকেন অ্যাডভান্টেজ অফ দিস কফি ফেনোমেনা এবং এই ভালোবাসাটা কফির প্রতি। ব্র্যান্ডগুলোর হয়তো এখন সময় এসেছে এই জাতীয় যারা এনথুজিয়াজিস্ট, যারা আসলে সত্যি নিজের পকেটের পয়সা খরচ করে কফি খেয়ে আবার প্রচারও করছে, টু গিভ দেম প্রপার ভ্যালু।
তাদেরকে রিকগনাইজ করার টাইম চলে এসেছে। আমি কফি খেতে এতটাই ভালোবাসি যে আমার বাসায় প্রপার একটা কফি মেশিন আমি কিনে ফেলছি, বিকজ ক্যাফেতে গিয়ে প্রতিদিন কফি খেয়ে আমার ওই কফির কমপ্লিট হয় না কোটা। প্লাস প্রাইস তো অফকোর্স ম্যাটার করে আমাদের সবার জন্য। নিজের বাসায় বানিয়ে খেলে তৃপ্তিটাও আছে, পকেটটাও ভারী একটু ঠান্ডা থাকে। আর এতটাই এনথুজিয়াস্ট ছিলাম যে আমি ইনফ্যাক্ট তারিক ভাইয়ের কাছ থেকে গিয়ে বারিস্তা ট্রেনিংও নিয়ে ফেলছি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, কোন লেভেলে প্যাশন থাকলে বারিস্তা ট্রেনিং নিয়ে ফেলি আমরা যারা কর্পোরেটে কাজ করি তারা। কিন্তু আমার কাছে মনে হয় ক্যাফে কালচার যেটা, সেটা কিন্তু এখন খুব স্ট্রংলি গ্রো করছে, পার্টিকুলারলি আমাদের যে নতুন জেনারেশন, এই যে বিপ্লবী জনতা জেনারেশন জেনজি, এরা কিন্তু চায়ের থেকে কফিকে বেশি প্রেফার করে। চা খায় কিন্তু ওদের কাছে কফিটা ইজ সামথিং দ্যাট ম্যাচেস টু দেয়ার লাইফ এক্সপেকটেশনস, তাদের লাইফ স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলে। সো আপনারা যারা এখানে আছেন, ক্যাফে বিজনেসে যারা ইন্টারেস্টেড আছেন অথবা ক্যাফের সঙ্গে যারা এই মুহূর্তে কাজ করছেন, আমি ফ্রম এ ব্র্যান্ড পার্সপেক্টিভ বা মার্কেটিং সাইড থেকে বলবো, আপনার টার্গেট কাস্টমাররা চায় এইরকম কমিউনিকেশনগুলোকে আপনাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেন। তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তারা কি ভাষায় আপনার সাথে কথা বলতে চায়, কমিউনিকেট করতে চায়, তারা কোন ধরনের ফ্লেভার চায়। তারা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট চিনে জানে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারা কিন্তু শুধু বাংলাদেশের মার্কেটে সীমাবদ্ধ নাই, তারা গ্লোবাল মার্কেটের সঙ্গে ওপেন আছে, এক্সপোজ আছে। যাক বা না যাক, বিদেশে না গেলেও গ্লোবাল মার্কেটের সঙ্গে তারা এক্সপোজ থাকে থ্রু ইন্টারনেট। সো ব্র্যান্ড হিসাবে আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি হচ্ছে টু মিট আপ দ্যাট এক্সপেকটেশন। তাহলে আমার কাছে মনে হয় দিস উইল বি মাচ মোর স্ট্রঙ্গার টু কানেক্ট উইথ দ্য কাস্টমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। আমি এই ক্ষেত্রে আসলে সামিদ বিন সালাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব, যিনি কিভানের ফাউন্ডার। সো আমাদের এখানে কিন্তু আসলে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে এবং একটা সময় কিন্তু আপনি প্রপার বিন পেতেন না, প্রপার আসলে মেশিন পেতেন না, বাট অ্যাভেলেবল। আমার কলিগ আছে এখানে সুমন, আমরা আসলে কথা বলছিলাম যে নেক্সট লেভেলটা হবে কিন্তু আসলে ব্র্যান্ডিং লেভেলে। সো নেক্সট ফিউচার কিন্তু হবে ব্র্যান্ডিং। এখন আপনি দেখবেন কিছুদিন পর হয়তো নর্থ টেন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা পেয়ে যায়, কিন্তু এরপরে দেখবেন নর্থ টেনকে এক্সপিরিয়েন্স লেভেলে অথবা আপনি যদি চিন্তা করেন সার্ভিস লেভেলে ম্যাচ করানো কিন্তু ইজি। এরপরে আসলে আসবে যে ব্র্যান্ড ইমেজটা আসলে কার বেশি অথবা কে ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কাজ করছে, ডেফিনেটলি হয়তো আপনাদের কাছে তখন আসতে হবে। এবং বাট এই ক্ষেত্রে আসলে ফার্স্ট মুভার যিনি হবেন উনি আসলে হয়তো বেনিফিটটা পেয়ে যাবেন। এবং আসলে কনজিউমারকে আসলে কিভাবে এনগেজ করা যায়, এখন হয়তো সবাই নিজ নিজ ইন্টারেস্ট থেকে করছেন, বাট তখন হয়তো হবে যে অ্যাক্টিভলি আসলে এনগেজ করা, আসলে কে আমার সঙ্গে এনগেজ হচ্ছে। সো এই পর্যায়ে আমি আসলে রাজীব আমিন ভাইয়ের কাছ থেকে শুনতে চাবো ওনার এক্সপিরিয়েন্সটা। এবং আমি ভাইয়ের যেটা খুবই অবাক হয়েছি যে ওনার, আমরা যেমন কফি শপে আসলে এক্সপ্লোর করতে পছন্দ করি, উনি আসলে বাসাতে একটা বেশ বড় সেট আপ দিয়ে ফেলেছেন। এবং ওনার হ্যাবিটটাও অত্যন্ত ইন্টারেস্টিং। উনি ভোর 4টায় ওঠেন, এরপরে ফার্স্ট কাজ থাকে আসলে কফি বানানো। এবং মোটামুটি উনি প্রো লেভেলেরই, ওনার সঙ্গে আমার কথা বলে যেটা মনে হলো। সো ওনার কাছ থেকে আমি আসলে জানতে চাই যে সেই নেসক্যাফে থেকে, ওই যুগ থেকে আসলে উনি কিভাবে এটা নিয়ে এনগেজ হলেন। কারণ আমরা যতটুকু জানি বাংলাদেশে খুব বেশি লোক আসলে কফি এনথুসিয়াস্ট না অথবা এটা নিয়ে কাজ করছেন। সো ওনার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই আমি। থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে যে আহ, আসলে সকালবেলার প্রথম যে কাজটা আমি করি সেটা হচ্ছে যে নিজের জন্য একটা পুরোবার তৈরি করি আমি। তো আমি সকালবেলা 4টার দিকে উঠি বা কখনো আর একটু আগে উঠি, বাট 4টা থেকে 4:15 আমার ইউজুয়াল টাইম। তো আমি আমার জন্য ওই সময়টায় মনে হয় দুনিয়ার সবচেয়েতে যে রিল্যাক্স ওয়ার্কটা বা সবচেয়ে আনন্দের যে সময়টা আমি কাটাই সেটা হচ্ছে যে কফি গ্রাউন্ড করা, হ্যারিও V60 ফিল্টারটা রেডি করা, ফিল্টার পেপার রাখা, গরম গুজনেক কেটেল দিয়ে গরম পানি দিয়ে এটাকে ভেজানো, এরপরে ওই গ্রাউন্ড কফিটা ওটার মধ্যে দিয়ে দেন এটাকে আস্তে আস্তে ব্রিউ করা। ওই সময় ব্রিউইং মোমেন্টে যে অ্যারোমাটা ক্রিয়েট করে, মানে এইটার মনে হয় যে আমার পুরো নার্ভের প্রত্যেকটা মধ্যে দিয়ে যায় এবং কফিটাকে খাওয়ার আগেই আমি অনেক বেশি এনার্জেটিক হয়ে যাই। আর এটাও কিন্তু আমি চুজ করি, মানে স্পেশালিটি কফিগুলো আমি আমি কি ইথিওপিয়ান বিন দিয়ে ব্রিউ করব, নাকি আমি আজকে হিলট্র্যাক্ট বিন দিয়ে ব্রিউ করব, নাকি আমি সুমাত্রান বিন দিয়ে ব্রিউ করব, আই চুজ দ্যাট। সো আমার কাছে কালেকশনসটা আমি ওভাবে করতে পছন্দ করি। তো আমার কিভাবে মানে আমার এই জিনিসটাতে আগ্রহ তৈরি হওয়ার এই বিষয়ের আগে যদি আমি বলি যে আমার ছেলের হচ্ছে ক্লাস 2তে পড়ে, আমার মেয়ে হচ্ছে ক্লাস 6-এ পড়ে। তো আপনি যদি আমার ক্লাস 2-র ছেলেকে যদি জিজ্ঞেস করেন যে আমরা ডেফিনেটলি ক্যাফেতে যাই, আমি বাসায় আমার অনেক সেট আপ থাকার পরে
বাসায় অনেক সেট আপ থাকার পরেও কিন্তু মানে আমার খুব ফেভারিট টাইম হচ্ছে যে আমরা উইকেন্ডে ক্যাফেতে যাই এবং খুব কফি এনজয় করি এবং ওইখানে যখন ক্যাফেতে আমার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও, তখন তার একটাই উত্তর থাকে, সেটা হচ্ছে যে এসপ্রেসো ডাবল শট। তো ও ক্লাস 2 তে পড়ে এবং ও বলে এসপ্রেসো ডাবল শট। এটা মানে প্রথম এট ফার্স্ট ইনস্ট্যান্স নোবডি ওয়ান্টস টু বিলিভ দ্যাট, যে ইজি ওকে, ওর আমার দিকে তাকায় তখন যে ইজি অল রাইট, ইজি ওকে। তা আমি ইয়া শিওর ইজ ওকে অ্যান্ড বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট, বিকজ ইফ ইউ বার্ন হিজ কফি দেন হি উইল ডেফিনেটলি গোয়িং টু কমপ্লেন অ্যান্ড ইউ উইল হ্যাভ টু সার্ভ হিম এগেইন। তো সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনি এখন বুঝতে পারছেন যে আমার বাসার তাহলে মানে কফির প্রতি লাভটা কত বেশি এবং এটা নিয়ে কালচারটা কত হাই, ম্যাডনেসটা অনেক বেশি। আমার মেয়ে যখন ক্লাস 6-এ পড়ে, ও যখন ভোরবেলা ঘুম থেকে উঠে, ডেফিনেটলি ও সিরিয়াস খুব স্টাডি ব্যাপারে, 3টার সময় বা 4টার সময় ঘুম থেকে উঠে যায় পরীক্ষা থাকলে। তা আমাকে কিন্তু ওর জন্য ওই পোরোভার তৈরি করে ওকে দিতে হয়, যে ওটা তার ডিমান্ড থাকে, বাবা আমি ভোরবেলা উঠবো, তুমি কিন্তু আমার জন্য পোরোভারটা তৈরি করে দিবে। আর হলিডে মর্নিং গুলাতে দে আর অ্যালাউড টু হ্যাভ পোরোভার্স, আর যদি আমি অন্য কোনো মেথড অ্যাপ্লাই করি, যেমন আমার মোকা পটে কফি তৈরি করতে খুব ভালো লাগে। তো এটা বিয়ালিত্তি যেটা আছে, ভেনাস, যেটা বিয়ালিত্তি ভেনাস ইটালিয়ান মোকা পট, স্টেনলেস স্টিলের। তো এটার কিন্তু আলাদা একটা টেস্ট আছে, ওটার গ্রাইন্ড সাইজটা ডিফারেন্ট এবং ওটা দিয়ে যখন আপনি কফিটা ব্রিউ করবেন, ওইটাও কিন্তু একটা আলাদা মানে ডিফারেন্ট টেস্ট নিয়ে আসে। আবার যদি আমি বলি টার্কিশ মেথডটা ব্যবহার করব, তাহলে জেজভে ব্যবহার করি আমি ওইখানে। জেজভে ইজ এ ভেরি থিক কপার পট। ওটাতেও কিন্তু প্রথমে আমি এতটাই হার্ড করছিলাম যে আমি আমার কলিগকে পার্সু করে আমি টার্কি থেকেই ওভেন, স্যান্ড ওভেন নিয়ে এসেছিলাম, টার্কিশ স্যান্ড দিয়ে যে কপার কয়েল দিয়ে যে ওভেন করা থাকে ওই ওভেনটা। বাট আই ইউজ ইট ফর মোর দ্যান 2 ইয়ার্স, বাট তারপরে ওভেনটাও নষ্ট হয়েছে আর আমিও মুক্তি পেয়েছি, কারণ ইটস ভেরি পেইনফুল টু ইউজ দ্যাট ওভেন। ওই স্যান্ডকে হিট করা এবং ওইটার মধ্যে ওই টার্কিশ জেজভে দিয়ে কফি ব্রিউ করা, বাট ডেফিনেটলি দি টেস্ট ইজ অলটুগেদার ইজ ডিফারেন্ট। বাট ওইটা আমি দেখেছি যে আমি যদি গ্যাস স্টোভেও যদি করি, খুব বেশি ইট ডাজন্ট হ্যাভ এনি মাচ ডিফারেন্স। তো এছাড়া ফ্রেঞ্চ প্রেস খুবই ইউজুয়াল, এটা আমি আমার অফিসে সকালবেলা আই মাস্ট হ্যাভ এ ফ্রেঞ্চ প্রেস আমার ওইখানে যে। তো আমি আমার যারা আমাকে কফি সার্ভ করে ওদেরকে আমি শিখিয়ে নিয়েছি যে হাউ টু ডু ইট এবং হাউ টু সার্ভ ইট টু মি। তো বিসাইডস হচ্ছে যে আমার অনেকদিন ধরে ইচ্ছে যে আই ওয়ান্ট টু ডায়াল মাই ওন এসপ্রেসো, মানে আই হ্যাভ বিন লুকিং ফর এসপ্রেসো মেশিন ফর লং টাইম, বিকজ আমার কাছে মনে হয়েছে যে কফিতে বারিস্তা যারা আমাকে এসপ্রেসো সার্ভ করছে, ইফ আই ক্যান ডু ইট ফর মাইসেলফ, আই কুড ডু ইট ফর মাইসেলফ। আমি যেভাবে কাস্টমাইজ করে নিতে চাই, আমার টাং যে টেস্টটা চায়, এটা মনে হয় নো ওয়ান ক্যান সার্ভ মি বেটার ইফ আই ডোন্ট ডু ইট ফর মাইসেলফ। তো তারেক ভাই জানে যে আই হ্যাভ বিন রিয়েলি ফর লং টাইম আই হ্যাভ বিন স্টাডিং দ্য ইন্টারনেট অ্যান্ড আই হ্যাভ বিন লুকিং ফর দি ডিফারেন্ট টাইপ অফ মেশিনস অ্যান্ড আই ওয়ান্ট টু ডায়াল ইন মাই ওন এসপ্রেসো। তো আমি কিভাবে আমার এই ট্রান্সফরমেশনটা এসছে সেটা হচ্ছে যে মঈন ভাই বললেন যে ওই প্রগতি সরণিতে যে নর্থ এন্ড যে প্রথম শপটা যেটা হয়েছিল, তা আসলে আমার একটা ফ্রেন্ড ছিল, ও এখন বাইরে, প্রীতম নাম ছিল, গান গেত। ও যে একটা গান গেয়েছিল যে বালিকা তোমার মনের পদ্ম, এরকম। তো আমাকে একদিন রাত্রিবেলা আমি আই ওয়াজ ইন মাই অফিস 12টার সময় আমাকে বললো যে চল যাই, আমরা লেটস হ্যাভ এ কফি। তো ওইভাবে আমার ওইখানে যাওয়া, এবং পরেও আমাকে স্টারবাকের এক প্যাকেট বিন গিফট করলো। তা আমি বিনটা আসলে কিভাবে ইউজ করব, দ্যাট দ্যাট বিকামস মানে আমি তো বিনটাকে গ্রাউন্ড করে কিভাবে ইউজ করব, আমাকে তখন প্রপার, আমার কোনো গ্রাইন্ডার নাই, আমার আদার্স কোনো মেথড নাই। আমি তখন হচ্ছে ইনস্ট্যান্ট কফি খাই, নেসক্যাফের বা ম্যাকাফে ইনস্ট্যান্ট কফি খাই। তো ও আমাকে বুদ্ধি দিল, তুমি এক কাজ করো, এই নর্থেন থেকে গ্রাউন্ড করে নাও, আর বাসায় হচ্ছে চা যেভাবে বানায় ওইভাবে ইউ ক্যান জাস্ট ডু ইট ফর, বাট এক্সপোজার খুব কম দিতে হবে, লেস দ্যান এ মিনিট ইউ ক্যান ডু দ্যাট। তা আমি ওইভাবে করলাম, করার পরে ওই ওই বিনটা শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আর আই ডিড নট রিপিট দ্যাট। তো আমি 18 সালে আমার মনে আছে জামাল খাশোগির, এর ব্যাপারটা খুব পিকুলিয়ার এবং খুবই স্ট্রেঞ্জ, বাট দ্যাটস হাউ আই জাম্প ইনটু দি স্পেশালিটি কফি এন্ড আই স্টার্টেড ব্রিউইং মাই ওন। তো জামাল খাশোগি যখন সৌদি এম্বাসি টার্কিতে তাকে যখন অ্যাসাসিনেশন করা হয়,
তো তার পরবর্তীতে যখন ওয়ার্ল্ড মিডিয়াতে নিউজ প্রচার হচ্ছিল ওই সময় বর্তমান সৌদি কিং উনি 1915 সালে থেকে হি ইজ ইন সৌদি হি ইজ সার্ভিং অ্যাজ এ সৌদি কিং। তো আব্দুল আজিজ সালমান ইবনে আব্দুল আজিজ সরবনার নাম ফরগটেন। তো উনাকে আই স এ নিউজ যেখানে হচ্ছে তাকে মেহমেত এফেন্দি নামে টার্কিশ কফি অফার করছিল, বাট যেহেতু টার্কি হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড অন টার্কি, তো হি জাস্ট রিমুভ দ্যাট ড্রিঙ্ক, তো ড্রিঙ্কটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মেহমেত এফেন্দির। তা আমার কাছে মনে হলো যে সৌদি রয়্যাল উনি মেহমেত এফেন্দি, মানে হোয়াট কুড বি দ্যাট, আমি এটা আই উড লাইক টু টেক দ্যাট টেস্ট। তো তখনই কিন্তু আই কন্ট্যাক্টেড উইথ সামওয়ান যে নিয়মিত টার্কিতে যায়, এবং তাকে দিয়ে আমি মেহমেদ এফেন্দির 500 গ্রামের একটা বড় 1 কোটা কফি নিয়ে আসি, এবং এটা টার্কিশ গ্রাউন্ড কফি ছিল। এবং ওই সময় আমি জেজবেদে স্টার্ট করি আসলে, একটা আমি কপার পটও নিয়ে আসি। তো পরবর্তীতে যেটা হয় যে ওটা থেকে আসলে এক্সপিরিয়েন্সটা ওখানে থেমে থাকেনি। টাইম টু টাইম আমি বিভিন্ন ক্যাফেতে, স্পেশালি কিভাহান, কিভাহান মানে নিশ্চয়ই আমরা এখানে সবাই জানি, এটা কিন্তু হচ্ছে কনস্টান্টিনোপলে অটোমান সম্রাটের সময়ের প্রথম কফি শপের নাম হিসেবেই কিন্তু এটাকে চিন্তা করা হয়। তো দ্যাট ইজ দি ফার্স্ট কফি শপ, ইনফ্যাক্ট টার্কিশ অ্যান্ড তারা প্রথম কফি শপের ধারণাটা নিয়ে আসে। তো সেই সূত্রে আমি একদিন আমার একটা হলো যে কফিটাকে দেখলাম যে আমার বাসায় ছোট বাচ্চাদের ওরা একটু ডাইরেক্ট টেস্টটাতে একটু ডিফিকাল্টিস হয়, তো আমি হয়তো একটু সিরাপটা ইউজ করতে পারি। তো সেই সিরাপের বিষয়ে আমি এরকম একটা সিরাপ কিনেছিলাম তো তারিক ভাইয়ের কাছ থেকে। তো বাট আমার কাছে সিরাপটা পরার পর দেখলাম যে টিরামিসু ফ্লেভার, তো টিরামিসু তো হচ্ছে আসলে একটা ওয়াইনের নামে নাম, তো এটা কি হালাল হবে কিনা বিধায় আমি ওনাকে একটা ডাউট দিয়েছিলাম। তো আমি ইনফ্যাক্ট ডাউটটা দিয়েছিলাম ওনার কলিগকে। পরবর্তীতে হি পিকড আপ অ্যান্ড হি হ্যাড এ কনভারসেশন, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি আমাদের এই কনভারসেশনটাকে আরো টেক ইট ফার্দার। এবং আই বট এ প্রপার, আমি বলবো যে একটা গ্রাইন্ডার আমি তার কাছ থেকে পারচেজ করি, এবং দ্যাট ইজ রিয়েলি চেঞ্জ মাই গেম। তখন থেকে কিন্তু আমি আসলে ফ্রেশ কফি বিন রাখা শুরু করলাম, এবং দ্য অ্যারোমা ইট স্প্রেডস অ্যাট মাই হোম যখন আমি কফি বানাই। তো আমি বলবো যে আমাদের মতো যারা কফি এনথুজিয়াস্ট আছে তাদের কিন্তু প্রপার এই স্পেশালিটি কফির নলেজটা দেওয়াটা খুব দরকার। কারণ হচ্ছে যে আপু বললেন এখানে যে আমাদের কিন্তু একটা বড় সোশ্যাল কফি কালচার ইমার্জ করছে সোশ্যাল মিডিয়াতে। এবং আমি রিসেন্টলি আমি আমার কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে এখানে আমি কর্পোরেট কমিউনিকেশনসটা দেখছি, আই বিন লুকিং আফটার ইট। তো আমি নাও আই এম ভেরি অ্যাক্টিভ অন দি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আমি দেখলাম যে এখানে কফি লাভার্স বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, যেখানে মোর দেন 100,000 আমি বলবো যে সাবস্ক্রাইবার আছে, যারা রেগুলার কফি নিয়ে পোস্ট দিচ্ছে, কথা বলছে। কিন্তু অলমোস্ট 90% পোস্ট হচ্ছে হলো ইনস্ট্যান্ট কফি নিয়ে। তো ওই জায়গায় আমাদের যারা স্পেশালিটি কফি আমি বলবো যে ইন্ডাস্ট্রি যারা আছে লাইক কিভাহান, নর্থ এন্ড অর আরো যারা আছেন আমাদের এখানে, তো তাদের কিন্তু ওই যে এই কাস্টমারদেরকে কফি লাভার্স তারা, এবং তারা রেগুলার এখানে পোস্টিং দিচ্ছে ওই ইনস্ট্যান্ট কফি, ডেভিডা ফর যে বিভিন্ন ইনস্ট্যান্ট কফি নিয়ে, যেটা হয়তো এখন আমাকে কেউ ইনস্ট্যান্ট কফি সার্ভ করলে পর আমি আই ডোন্ট রিয়েলি এনজয় দ্যাট, বিকজ এখানে স্পেশালিটি কফির নলেজটা এবং এর টেস্টটা কি, মানে কতটা গেম চেঞ্জিং, কতটা ডিফার করে কফির অ্যারোমাটা, কিভাবে একজনকে শুধু টেস্ট না, অ্যারোমা ইটসেলফ, যেটা মঈন ভাই বললো যে যখন পাশ দিয়ে যায় কফি শপের উনি জোরে নিঃশ্বাস নেন, বিকজ ইজ দি অ্যারোমা দ্যাট অ্যাকচুয়ালি রিজুনিভেট, যে একদম ভিতরটা মনে হয় জাগিয়ে তোলে। তো আমার মনে হয় যে এই কফি ফেস্ট ফেনোমেনার পাশাপাশি, কফি কালচার ফেনোমেনার পাশাপাশি, এটাকে অনেকটা সোশ্যাল মিডিয়াতে আমাদের মতো কফি যারা লাভার তাদেরকে একটু এডুকেট করার ব্যাপারেও কিন্তু ইন্ডাস্ট্রি যদি একটা বড় ভূমিকা নিতে পারে, তাহলে কিন্তু আপনি যদি আমরা চিন্তা করি যে আমরা শুধু B2B না, আমরা B2C, ডিরেক্ট কাস্টমারের কাছে বাসায় আমরা কফি সেল করব, তাহলে আমার মাসে যদি 1 থেকে 1.5 কেজি কফি লাগে, অ্যাভারেজে যদি 1 কেজি কফিও হয়, আর এরকম যদি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল বাংলাদেশে, ঢাকা এবং অন্যান্য মেগা সিটিতে তারা যদি কফি কিনে, তাহলে আমার মনে হয় যে এই কফি ইন্ডাস্ট্রি থ্রাইভ করতে ইজ এ ম্যাটার অফ এ মোমেন্ট। আমার মনে হয় যে কফি ইম্পোর্ট করে এনে পারা যাবে না আমাদের বাঙালিদেরকে কফি খাওয়াতে গেলে। তো অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজীব আমিন ভাইকে। এবং
রাজীব আবিন ভাইয়ের মতোই আমার আসলে তারিক ভাইয়ের সঙ্গে পরিচয় বিনস অ্যান্ড বেরি থেকেই প্রথম আর কি। সো ওখানে আমি আসলে ওনার কাছে একটা ট্রেনিং করতে গিয়েছিলাম। সো জাস্ট আগ্রহ থেকে যাওয়া, এরপরে গিয়ে দেখলাম যে ভাই যে লেভেলের মানে কাজ করেন, যেন উনি আমাকে প্রথম শিখালেন যে আসলে এসপ্রেসো ড্রিঙ্ক হচ্ছে কাউন্টার ড্রিঙ্ক। সো আমরা যেভাবে খাই এটা তো আসলে কোয়ালিটি থাকে না আসলে। বিটারনেস কি জিনিস, অথবা আপনি কিন্তু আলটিমেটলি গোল্ডেন শট হলে আপনাকে আসলে সুইটনেস দেবে। সো এই কারণে আসলে তারিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শোনার আছে অথবা জানার আছে। বাট তারিক ভাইকে আমি বলবো যে খুবই যদি প্রিসাইজলি বলেন যে আপনি যখন শুরু করেছিলেন তখন আসলে ইন্ডাস্ট্রিটা কিভাবে দেখেছেন, অথবা এখন আসলে ইন্ডাস্ট্রিটা কোন দিকে মুভ করছে, অথবা আসলে আমরা কতটুকু আগালাম নাকি আসলে পিছিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আসলে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি 2012 সাল থেকেই, বাট কফি মেশিন নিয়ে কাজ করেছি 2013 থেকে। কফি বিন নিয়ে কাজ করা শুরু করলাম 2014 এন্ড থেকে। স্টারবাক্সের বিন ইম্পোর্ট করেছিলাম আমরা। তা স্টারবাক্সের বিন সাকস টু মি দ্যাট টাইম। এখন আমি যেটা ফিল করেছি যে আসলে আমার ওই নলেজ ছিল না যে আমি স্টারবাক্সের বিন দিয়ে একটা ভালো কফি ব্রিউ করব। সো আমি যখন কফি বিন নিয়ে কাজ করা শুরু করি, আসলে গুগলে তেমন কোনো ইনফরমেশন ছিল না কফি নিয়ে। সো নর্থ এন্ড ইজ ওনলি সলিউশন। একটা কফির টেস্ট কি এটা জানার জন্য আমি নর্থ এন্ডে 10,000 টাকার উপরে খরচ করছি শুধু এসপ্রেসো খেয়ে। দেন একটা সময় মনে হলো যে না, আসলে কফি টেস্টটা কি হয়তো বা আমি একটু কিছুটা রিকল করতে পারছি, কিছুটা বুঝতে পারছি। দেন আমার প্রফেশনাল কারণে আসলে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত হতে হয়। ফ্রম 2015 প্রফেশনাল বাইস্তা ট্রেনিং, যেটা বাংলাদেশের প্রথম পেইড ভার্সনের প্রফেশনাল বাইস্তা ট্রেনিং আমরা শুরু করি। সো যখন ট্রেনিং দিচ্ছি কিন্তু নিজে আসলে কফি সম্বন্ধে তেমন কিছু জানি না, ইটস সামটাইমস ফিল ব্যাড। তো আমাদের হাতে ছিল, আই ওয়াজ লাকি যে আমার যে মেশিনটা ছিল ইট ওয়াজ ওয়ান অফ দ্য টপ রেঞ্জ ডুয়েল বয়েলার মেশিন, রকেটের R58। অলসো আমি যে বিন নিয়ে কাজ করেছি লাভাজা বিন ছিল। আমি দেখেছি যে লাভাজা বিনের পিছনে ছোট্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইটালিয়ান যে প্যাকেজগুলো ছিল থাকতো যে ইনফরমেশন লাইক, এখন আমরা এটাকে একটু বলি হচ্ছে ইটস লাইক রেসিপি। ওখানে একটা এসপ্রেসো রেসিপি দেওয়া আছে। রেসিপিটা হচ্ছে যে কত টেম্পারেচারে আমার মেশিন থাকতে হবে, কতটুকু বিন নিতে হবে, প্রেশার কতটুকু দিতে হবে, অ্যান্ড কত সেকেন্ডে কত ml আমাকে ব্রিউ করতে হবে। সো অ্যাজ মাই বিন ওয়াজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমার কফি মেশিনটাও খুব ভালো ছিল। তা আমি প্রথম প্রথম টেম্পিং করতাম ওয়েট স্কেলের উপর, যাতে ওখানে যে 20 কেজি দেওয়া আছে আসলে 20 কেজি হচ্ছে কিনা। একটা সময় দেখলাম না, আসলে গোল্ডেন শট ব্রিউ করতে পারছি। এরপর থেকে আসলে স্কেল ইউজ করতে হয় নাই। বাট যেটা হয়েছে যে আসলে একটা কফির টেস্ট কি হওয়া উচিত গড গিফটেডলি আমি জেনে গেছি। যে যার জন্য কিন্তু আমি বলেছিলাম যে কফি তিতা, এটার সাথে আমি একমত না। কফি আসলে মিষ্টি, এসপ্রেসো ইজ এ সুইট, দ্যার ইজ নট সুগার সুইট, বাট এটা একটা সুগার সুইটনেস আছে। ডেফিনেটলি ভাইয়ারা বলেছে যে আসলে মার্কেটকে কমিউনিকেট করার জন্য আমরা কিন্তু গতকাল একটা মাস্টার ক্লাস অ্যারেঞ্জ করেছিলাম কফি ফেস্টিভ্যালের পক্ষ থেকে। ওখানে আমরা চেষ্টা করেছি কিছু ব্যাপারে কমিউনিকেট করার জন্য, যেগুলো আমরা বাইস্তা ট্রেনিং এ 10,000 টাকা করে চার্জ করি। জাস্ট একটা এসপ্রেসো মাস্টার ক্লাস 10,000 ওর্থ আছে এটার আসলে। কারণ আমি একটা তিতা জিনিস থেকে কিভাবে মিষ্টি টেস্ট বের করব, এটা শেখাটা আসলে এত সহজ না। বাট আমার মন খারাপ হয় মাঝে মধ্যে আমি যখন দেখি যে মঈন ভাই বা ভাইয়া ওনারা ক্যাপাচিনো লাতের ছবি পোস্ট করছে। বেসিক্যালি কফি ড্রিঙ্কার শুড বি ব্ল্যাক কফি। এটার পিছনে আসলে আমি যেটা মনে করি এটা ওনাদের লায়াবিলিটি না, এটা হচ্ছে আমরা যারা ক্যাফে ইন্ডে কাজ করছি, এটা আমাদের ডিসক্রেডিট যে আমরা কনজিউমারদেরকে প্রপার কফিটা সার্ভ করতে পারছি না, যার জন্য সে আইদার সুগার অ্যাড করে কফিটা ড্রিঙ্ক করছে অথবা সে ব্ল্যাক কফি ড্রিঙ্ক না করে, যেহেতু ওটা তিতা টেস্ট। সো অনেক মানে কে টাকা দিয়ে আসলে তিতা কিনে খাবে। সো হি ইজ কনভার্টেড রেদার দ্যান মিল্ক বেস, যাতে মিল্কের সুইটনেসটা একটু ব্যালেন্স করে তিক্ততাকে। তা আমার এবং সামিত সাহেবের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আছে। যেমন আমাদের আছে, যেমন এটা যদিও একটু ইন্ডাস্ট্রিয়াল হয়ে যায়, জাস্ট তারপর শেয়ার করি যেহেতু আপনারা আসছেন কষ্ট করে বসে আছেন।
একটা কথা বলি, বাংলাদেশে কিন্তু কেউ ক্যাপাচিনো সার্ভ করে না, ইভেন নর্থ এন্ডও না। আপনারা আছেন ক্লিয়ারলি, আমরাও করি না। কিবা অ্যান্ড স্মিথ ক্যাপাচিনো মেনু, আমরা ক্যাপাচিনো সার্ভ করি না। সো আমরা প্রপার ক্যাপাচিনো সার্ভ করতে চাই, এটা 2021-এর ঘটনা। আমরা ডিসকাস করে দেয়ার ইজ অনেক চ্যালেঞ্জ। ওকে, একটা সময় উনি আমাকে দিলেন, ওকে ফাইন, যেহেতু আপনি যদি লায়াবিলিটি নেন, ওকে স্টার্ট সার্ভিং ক্যাপাচিনো। তো 2021-এ আমরা ফেসবুকে পাবলিসিটিও করছি স্মিথ চিনো নাম দিয়ে। ক্যাপাচিনো রেশিও কিন্তু 1:1:1। আমি সিঙ্গেল শট দিয়ে কখনো 240 ml এর কাপে ক্যাপাচিনো সার্ভ করতে পারবো না, ওটা বাংলা চিনো হয়। সো আমরা স্টার্ট করলাম, ফাইন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি ওনাকে নিয়ে আমরা একটা করলাম যে না, আমরা একটা ক্যাম্পেইন করে ফেসবুকে পেইড প্রমোশন দিয়ে উইল স্টার্ট প্রপার ক্যাপাচিনো ইন আওয়ার ক্যাফে স্মিথস। লাস্ট মোমেন্টে আই জাস্ট স্টেপ ব্যাক মাইসেলফ, দেখলাম যে হ্যাঁ আমরা রেডি আছি, বাট আমার স্টাফ ইজ নট রেডি। কারণ আমার স্টাফ প্রপার কফি সার্ভ করছে না। সে এসপ্রেসো ব্রিউ করছে, বাট তার এসপ্রেসোর প্রতি কোনো প্যাশন নাই। সে টাইম কাউন্ট করছে না কতটুকু সময় এসপ্রেসো ব্রিউ হবে, বানাচ্ছে, ওকে ব্ল্যাক একটা কিছু পড়লো অ্যান্ড কফি হিসেবে সার্ভ করে দিচ্ছে। ইট টেক্স মি, আমার যে সব থেকে হাই পেড সিনিয়র বারিস্তা ছিল, তাকে একটা খারাপ কফি গেস্টকে সার্ভ করা যাবে না, এটা থেকে শেখাতে 2 বছর লাগছে। আফটার দ্যাট আই ইনফর্মড হিম যে না, ওকে এখন আমার টিম রেডি আছে। সো আমরা 3 মাস ট্রায়াল বেসিসে প্রপার ক্যাপাচিনো সার্ভ করছি গেস্টকে, মেনুতে দিই নাই। এরপর যখন মনে হলো না আমার টিম ইজ রেডি, দেন আমরা মেনুতে দিয়েছি স্মিথ চিনো নামে। বাট স্টিল আমরা কিন্তু কোনো ক্যাম্পেইনে যাই নাই, বিকজ এখন উই ফিল যে ব্যাড, যে আসলে একটা ক্যাপাচিনো ওটার যদি এসপ্রেসো টেস্ট যদি প্রপার না আসে, আমার মতো কাস্টমার তো মুখে থ্রো করবে। কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, যদি আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, বাট আমি যখন কনজিউমার হিসেবে যাই, আমি তো এসপ্রেসো ড্রিঙ্কার। সো এসপ্রেসো যদি ভালো না হয়, আমি টাকা রিটার্ন নিয়েছি, অথবা আমি নিজে ব্রিউ করে খেয়েছি। তা আমার বিশ্বাস আমরা যারা ক্যাফে ইন্ডে কাজ করছি, আমরা যদি আমাদের গেস্টকে প্রপার কফিটা সার্ভ করতে পারি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় কফির ক্রেভিংটা হচ্ছে হিরোইন থেকে স্ট্রঙ্গার। এবং পেয়েছি আমাদের যখন লাস্ট বন্ধ হলো, লাইক 144-এর জন্য যখন ক্যাফে বন্ধ ছিল, আমরা উই বাউন্ড আমাদের ক্লায়েন্টের প্রেসারে, আমরা সামনে ফুলদানি দিয়ে বন্ধ দেখিয়েছি, কিন্তু আমার ক্যাফে ওপেন রাখতে হচ্ছে। কেননা গেস্ট কল্ড আস যে কেন আপনারা বন্ধ করে রাখছেন, আমরা কফি খাওয়ার জায়গা পাচ্ছি না। সো আমার বিশ্বাস যে আপনারা, আমি আর ইন ডিটেলে যাব না, তা আমাদের আসলে ইচ্ছা আছে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরেকটু ফাইন টিউনিং করার জন্য, এবং ডেফিনেটলি আমরা যদি সবাই একসাথে ফাইন টিউনিং করি, আমরা যদি প্রপার কফিটা আমাদের গেস্টকে সার্ভ করতে পারি, কফি ইটস এ ডায়মন্ড মাইন। কফি বিজনেস রিয়েলি উইল বি এ ডায়মন্ড মাইন। ধন্যবাদ। ধন্যবাদ তারিক ভাই। তারিক ভাই যেহেতু অনেক প্রো লেভেলের, আপনি হয়তো আপনার এক্সপেকটেশনটা ওরকম লেভেলে আসছে। আসলে ক্যাপাচিনোটা মানে আমার একটা এক্সপিরিয়েন্স যদি বলি, 4-5 বছর আগে একটা ক্যাফেতে আমি যখন বলেছি ক্যাপাচিনো হবে কিনা, অথবা আমি ওখানে যিনি ছিলেন কফি বানান, উনি বুঝাইতে পারিনি আমি। তো আমি অনেক পরে যখন তাকে বুঝাতে সক্ষম হয়েছি, তখন উনি আমাকে বলেছেন, ও লাভ কফি আমরা সার্ভ করি না। জাস্ট ল্যাতে হাটটা খেয়ে সে ওটাকে সে নামও জানে নাকি, বাট সেই জায়গা থেকে আমরা আজকে যেমন আসলে কফি নিয়ে কিছু লোক কথা বলতেছি, এটা আসলে আমরা অনেকটাই এগিয়েছি আর কি। তো আমি একটু সামিদ বিন সালাম ভাইয়ের কাছে আবার আসবো, যে আসলে ক্যাফে কালচারটা কিন্তু আমাদের কিছু জব অপরচুনিটি ক্রিয়েট করেছে। আমরা কিন্তু আগে দেখতাম যে বাইরের দেশে স্টুডেন্টরা রেস্টুরেন্টে কাজ করে, কফি শপে কাজ করে, যেটা পরিবেশ কিন্তু আমাদের দেশের কোনো রেস্টুরেন্টে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা স্টুডেন্ট কাজ করতেছে এবং তার তো প্রেস্টিজ চলে যাবে। সো এইখানে কিন্তু ক্যাফে একটা কালচার বড় একটা জায়গা তৈরি করছে, এবং স্টিল আমরা বলবো যে তারপরও তাদের জীবনযাত্রার মান অথবা পেমেন্টের জায়গাটা ওই রকম ভাবে বড় না। আমি যদি আরেকটা ইন্ডাস্ট্রির কথা বলি, বাংলাদেশে যদি জিম ইন্ডাস্ট্রির কথা বলি, জিমের ট্রেনার যারা থাকেন দেখবেন যে তারা
একটা খুব ভালো এনভায়রনমেন্টে কাজ করছে অথবা খুব ভালো ভালো ক্লায়েন্ট নিয়ে কাজ করছে, বাট তাদের পেমেন্ট স্ট্রাকচারটা ওইরকম না। সো যদি আপনাদের দিক থেকে বলি যে আসলে ক্যাফে যারা ওনার তাদের কি এগিয়ে আসতে হবে, আসলে যদি এই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা বলেন কিনা যে ফিউচার আসলে কি করা যেতে পারে অথবা ইন্ডাস্ট্রিকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য কি করা যেতে পারে? জি, এখানে আই উইল ডায়াল ব্যাক ইনটু কফি ফেস্টিভ্যাল মানে স্টোরি। তো এখানে আপনি যেই সেগমেন্টটা নিয়ে বললেন যে ইয়াং পপুলেশন আছে যারা হয়তো ক্যাফে ভিজিট করছে বা কফি কালচার নিয়ে সারফেস লেভেল ইনফরমেশন আছে, কিন্তু তারা ইনডেপথ জানে না। আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি এখনো ওই আর্কেইক মডেলেই আছে, যে কারণে হলো আপনার গ্লোবাল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলাতে যেরকম আপনার পার্ট টাইম স্টুডেন্টস রেডিলি তারা কাজ করছে, স্পেশালি ফ্রন্ট অফ দ্য হাউস আমরা বলি, ফ্রন্টে কাজ করে মাচ মোর দ্যান ব্যাক অফ দ্য হাউস। সো ওইখানে কিন্তু স্টুডেন্টরাই মেজরিটি আসলে কেটার করছে কাস্টমার সার্ভিস অ্যান্ড এভরিথিং। এই নলেজগুলা তারা ইন্ডাস্ট্রি থেকে রেডিলি পাচ্ছেও। দ্যাটস অ্যানাদার টপিক ইন ইটসেলফ, যে আপনার এখানে ট্রেনিং ইনস্টিটিউট বা সার্টিফিকেশন ফর আ স্মল রিসোর্সফুল পারসন উইথ স্মল টাইম রিসোর্সেস ইন হ্যান্ড, যে এগুলো অ্যাভেল করতে পারবে কিনা। তো আমাদের বাংলাদেশে পর্যটন কর্পোরেশন থেকে শুরু করে এখন অনেকগুলো প্রাইভেট সেক্টরে অনেকগুলো ইনস্টিটিউশন হয়েছে, বাট আমি বলবো এখনো they are not standardized wholly. Even if you call the government institutions যে ওরা স্ট্যান্ডার্ড কিনা, তো আমরা দেখতে পাচ্ছি যে যখন হায়ার করতে যাই একটা ফ্রেশার কেউ আসলে এগেইন ফ্রম স্ক্র্যাচ ট্রেনিং দিতে হচ্ছে। তো আসলে ইনস্টিটিউশনাল লেভেলে ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য ইনস্টিটিউশনের যে লিঙ্কেজ, এটা আসলে বেটার করার একটা জায়গা আছে আমাদের স্টিল, যেটা নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করলে হবে না। সো আই থিঙ্ক অ্যাক্রস দ্য বোর্ড সবাই যদি আসলে এটাকে সিরিয়াসলি নেয়, স্টুডেন্টস, পার্ট টাইমার্স, এটা অলরেডি কয়েকটা মডার্ন রিটেল চেইন তারা কিন্তু অ্যাভেল করছে, তারা এই ফ্যাসিলিটি দিচ্ছে। ইউল গেট টু সি ইংলিশ স্পিকিং স্টুডেন্টস কিন্তু এখন ফ্রন্ট অফ দ্য হাউস অনেক জায়গায় সার্ভ করছে, বাট ভেরি লিমিটেড, ইটস নট ইভেন 1%। বাট এখানে একটা জব ক্রিয়েশনের হিউজ স্কোপ আছে, অ্যান্ড দ্য স্কিম অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দিস মানে এমপ্লয়মেন্ট অ্যান্ড প্লেসমেন্ট স্কোপস, আমরা যদি এইটা একটু পুশ করি ফ্রম লার্জ কর্পোরেশনস অর ব্র্যান্ডস, আমার মনে হয় আস্তে আস্তে এটা অর্গানিক্যালি ঠিক হয়ে যাবে। বাট একটা জিনিস আসলে প্রাতিষ্ঠানিকভাবে ঠিক করতে হবে, ওটা যেটা বললাম, যে প্রাইভেট সেক্টর হোক অথবা পাবলিক সেক্টর হোক, ওখানের যে ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট হচ্ছে এটার পিছনে যারা ড্রাইভার আছে আসলে ওনাদেরকে নিয়ে বসা দরকার। আমি ক্রিটিক হব না, বাট আমি বলবো যে ফ্রম দ্য অ্যাসোসিয়েশন, আমাদের একটা ফর্মাল প্ল্যাটফর্ম আছে রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, উই আর টকিং বাট থিংস আর নট মুভিং। তো এখানে এই প্যানেলেও আপু থেকে শুরু করে ভাইয়া আছেন, অনেক সিনিয়র পজিশনে অনেকে আছেন, ডিসিশন মেকার অনেকে আছেন। উই ক্যান জয়েন্টলি হ্যাভ এ ডায়ালগ উইথ নট জাস্ট দ্য পাবলিক সেক্টর অর গভর্নমেন্ট এন্টিটিস। আমাদের আসলে এই ইনস্টিটিউশনগুলোকেও প্রাইভেট সেক্টরে একটা রেগুলেশনের মধ্যে আনা উচিত। না হলে যেটা হবে, অনেক ধরনের নলেজ ট্রান্সফার হচ্ছে, বাট ইটস নট প্রবাবলি দ্য বেস্ট ফিট ফর দ্য ইন্ডাস্ট্রি ইউজ অ্যাজ উই স্পিক। সো এখানে ডেফিনেটলি একটা গ্যাপ আছে, অ্যান্ড উই রেকগনাইজ ইট। অ্যান্ড ফ্রম কিবাহান গ্রুপও আমি আমার টিমকে ব্রিফ করে দিয়েছি যে উই ওয়েলকাম এনি স্টুডেন্ট টু ওয়াক ইন, we'll run them through our মানে guidelines and trainings, and আমরা readily তাদেরকে place করব even if it's for 2 hours of job. So আমরা definitely এটা encourage করি, and সামনের দিকে আমরা এটার traction অনেক বাড়ানোর প্ল্যান করছি already. We also have lot of scope through not just coffee festival. আমরা যেমন বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়ে ওপেন ডে সেশন করছি অলরেডি, বাট ইটস নট পাবলিসাইজড। আমি আপুর ক্রিটিসিজম অন বোর্ড নিচ্ছি, আই উইল ওয়ার্ক উইথ হার অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি মোর হ্যান্ডস অন, যেখানে আসলে আমরা অনেক পিছিয়ে আছি।
আমরা অনেক কিছু বলতে চাই, বাট রাইট প্ল্যাটফর্মে আসলে কথাগুলো পৌঁছাচ্ছে না, রাইট ওয়েতে ব্র্যান্ডগুলো শেপ আপ করতে পারছে না ইন দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ। সো এসব জায়গায় অবভিয়াসলি উই হ্যাভ লট অফ হোমওয়ার্ক টু ডু, অ্যান্ড প্র্যাকটিক্যালি আসলে রোল আউটও করে দেখাতে হবে কাজ, তাহলে কথা বললে হবে না। সো আই থিঙ্ক উইল বি ইন টকস ভেরি সুন, অ্যান্ড উইথ এ স্ট্রাকচার্ড প্রোগ্রাম, যেটাতে আসলে আমরা ইউথকে আসলে কফি ইন্ডাস্ট্রিতে আরো রেডিলি কিভাবে অ্যাক্সেসিবিলিটি দেওয়া যায়, এটা নিয়ে আমরা অনেক দূর কাজ করতে পারবো। ইন্টারন্যাশনালি অনেক দেশে ম্যাচিওর কফি কালচার অথবা কফি ইন্ডাস্ট্রিতে এটা খুবই নর্মাল একটা ব্যাপার যে ইয়াংরাই কাজ করছে। সো ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পেশালিটি কফি স্টোর, আই ওয়ন্ট নেম দ্য নেম, বাট আমার ছেলের বয়সী একটা ছেলে কিন্তু আমাকে ফাইনেস্ট কফি সার্ভ করেছে ইংল্যান্ডে। সো ওইটা দেখার পরেই আমি বুঝতে পেরেছি যে আসলে আমাদের ইন্ডাস্ট্রি আসলে কত দূর আগাচ্ছে এবং কি পেসে আগাচ্ছে। প্রবলি উই নিড টু লুক ব্যাক ইনটু আওয়ার মানে রুটস, স্পেশালি এডুকেশনাল ইনস্টিটিউশনস, যেখানে আসলে এখনো এটাকে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি হিসাবেই ক্যাটাগরাইজ করা হচ্ছে, বাট দেন এগেন কফি আসলে উইদিন দ্য হোল স্পেকট্রাম অফ হরেকা সেক্টর একটা অনেক এলিভেটেড লেভেলে কিন্তু কফির ইন্ডাস্ট্রিটা প্লেস হয়। সো ইটস আ প্রিমিয়াম বেভারেজ, ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেটেড, it has a different class to its name, much beyond tea industry. Coffee আসলে as a commodity, you all know, is the second highest traded commodity in the world after oil, তেলের পরেই। সো এটা আসলে আমি এজ এ আর্কিটেকচার প্লাস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আই স্টাম্বল আপন অন আ ইকোনমিস্ট আর্টিকেল মাত্র 25 বছর আগে। পড়াশোনায় মনোযোগ কম ছিল, অন্য আর্টিকেল অন্য বিজনেস আর্টিকেলস বেশি পড়তাম। তো ইকোনমিক্স পড়তে গিয়ে বেসিক্যালি আই ফাউন্ড আউট দ্য কিবাহান ইজ দ্য ফার্স্ট কফি শপ ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড কফি ইজ দ্য সেকেন্ড মোস্ট ট্রেডেড কমোডিটি। সো আমি আসলে অনেক গোড়া থেকেই এটাকে রেসপেক্ট দেওয়া শুরু করেছি, বাট আমার কাছে টুলস অনেক বছরই ছিল না। এখন নিজেই আসলে এটার অনেক গভীর জলে পড়ে গিয়েছি। আই হ্যাভ লট অফ হেডেক উইথ লট লেস হেয়ার অন মাই হেড, বাট আই এম enjoying this journey thoroughly, and coffee festival another mantra is we will showcase every segment of this industry. So বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার। আমি গতকালকে প্রথম আলোর সাথে কথা বলছিলাম, ওখানেও আমি দেখলাম অর্গানিক্যালি আই মেনশন স্টুডেন্টস অ্যাটলিস্ট 5 times in my conversation. So আসলে we need to start educating youth first, and the future of the industry will organically grow, and আমাদের কালচারটা আমাদের কমিউনিটিটাও আরো হেলদিয়ার গ্রো করতে পারে উইথ রাইট টুলস অ্যান্ড রাইট পিপল বিহাইন্ড দ্য ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ। ধন্যবাদ সামিত ভাই। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অডিয়েন্স থেকে একটা কোশ্চেন নিব। বিফোর দ্যাট আমি একটু মঈন ভাইয়ের কাছ থেকে একটু কমেন্ট শুনতে চাই যে আমি যদিও মঈন ভাই এখন বিজনেস অপারেশন দেখছেন, বাট আমি জানি উনি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের। সো উনি যেটা বললেন যে কফি ওনাকে একটা পার্সোনাল স্পেস দিচ্ছেন, বাট এটার বাইরে যদি আমরা আসলে কফি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চাই, অথবা কমিউনিকেশনের পার্ট থেকে অথবা কনজিউমার এক্সপিরিয়েন্সের পার্ট থেকে আসলে আমরা আসলে কি করতে পারি, অথবা ক্যাফেগুলো আসলে কোন কাজটা করতে পারে যেটা আসলে কনজিউমারকে আরো বেশি এনগেজ করবে এবং আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সামনে আগাবে? যদি বিজনেস অপারেশন হেডের পার্ট থেকে না, মানে একজন মার্কেটিং হেডের পার্সপেক্টিভ থেকে যদি বলেন। থ্যাংক ইউ। এখানে উদ্যোক্তা ভাইরা আছেন, সাথে সামিদ ভাই আছেন, তারেক ভাই আছেন। আমি সবার কাছে মানে আমার কাছে যেটা ডেফিনেটলি কফি পারসেপশন এরকম যে এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট, দ্যাটস ওকে। এখন কথা হচ্ছে যে এটা বারবার ইয়াংদের মাঝে ছড়িয়ে দিতে হবে। ভাই সবাই বললেন যে ইয়াংদের জন্য করতে হবে। এখন চিন্তা করে দেখেন, এক কাপ কফি খাবে সেটা 300 টাকা, 300 টাকা। হ্যাঁ, একটা আমেরিকানো খাবে ইয়াংরা তুলনামূলকভাবে, তারেক ভাই জানেন মানে নিশ্চয়ই যে ইয়াংরা কম্পারেটিভলি কম খায় আমেরিকানো, ওটা আমরা হয়তো খাই বা তারেক ভাই রিকোয়েস্ট বলেছে যে আমাদের খাওয়ার জন্য, সেটাও 230 টাকা, ফাইন। কিন্তু ইয়াংরা খাচ্ছে ক্যাপাচিনো বা লাটে 300 টাকা করে, নর্থ এন্ডে 300 টাকা, অন্য জায়গায় আমি কম যাই হয়তো এরকমই কাছাকাছি হবে 250-300 টাকা। তো কথা হচ্ছে যে একটা ইয়াং যে স্টুডেন্ট,
এবং আমরা স্টুডেন্ট মানে কিন্তু সবাই নর্থ সাউথ বা ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট না। এই ইন্ডাস্ট্রিটাকে যদি গ্রো করাতে হয় আপনাকে চিন্তা করতে হবে যে আজকে মানে আহ, রংপুরে যে ছেলেটা পড়ছে বা তিতুমির কলেজে যে ছেলেটা পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে যিনি পড়ছেন, সে কি 300 টাকা দিয়ে 1 কাপ কফি এফোর্ড করতে পারে কিনা? আমি জানি না, যেহেতু এই ব্যবসার সাথে আমি জড়িত না। ডেফিনেটলি এর প্রোডাকশন কস্ট অনেক কম। ঠিক আছে, এটা প্রোডাকশন কস্টের সাথে অপারেটিং কস্ট আছে, যেহেতু এটা একটা প্রিমিয়াম প্লেসে অপারেট করা হয়, প্রচুর এসি থাকে, ঠিক আছে। তারপর যারা সার্ভ করে সবাইকে পে করে অপারেটিং কস্ট একটা ভালো কস্টে নিয়ে যাচ্ছে। বাট এটা যদি প্রোডাকশন কস্ট এবং অপারেশন কস্ট ধরি, তাও কিন্তু তারপরে আপনার প্রফিট মার্জিন পার্টটাও ধরি এবং হাই প্রফিট মার্জিনও ধরি, আমার মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে আপনি 300 টাকা কাপ, 250 টাকা কাপ মানে কাপ কফি দিয়ে আপনি কিন্তু ইয়াংদের মাঝে ঢুকতে পারবেন না। এটা চিন্তা করে দেখতে হবে। হ্যাঁ, আপনি সেগমেন্ট করেন যে আমি সেদিন একটা পড়ছিলাম, একজন রাইটার লেখা যে সেখানে মার্কেটিং এরই সিও ফ্যাক্টরি, ওটার মধ্যে লিখেছে যে কফিটাকে ইউনিলিভার কি করেছে, যে 3টা সেগমেন্টে ভাগ করেছে। দেখেছে যে কম্পারেটিভলি যারা একটু সোশিও ইকোনমিক্যালি লো ক্লাসে বাস করে, তারা কি করে, কফিটা চায় একটু তেতো। তেতো হলে মনে করে তারেক ভাই যে কফিটা মনে হয় ভালো, হ্যাঁ আসল কফি। একটু যখন প্রিমিয়াম হয়, একটু ক্লাসের লোক হয়, তারা চিন্তা করে যে এটা অ্যারোমা যদি ভালো হয়, তাহলে মনে করে যে এটা বেটার। তো আপনারাও যদি এরকম সেগমেন্ট করেন যে ঠিক আছে আমি ওটা করব, মানে সেগমেন্ট করাই যায় মার্কেটিং এর পার্সপেক্টিভে, ঠিক আছে আমি 150 টাকার কফিও রাখবো, আবার 300 টাকার কফিও রাখবো। ঠিক আছে, এটা পরিমাণে যে কম বেশি করা যায় কিনা আমি জানি না টেকনিক্যাল ভাবে, যে 180-র জায়গায় মানে 120 হয় কিনা আমি জানি না। সেটা করে অ্যাজ ওয়েল অ্যাজ যে কফির যে সোর্সিংটা আছে, বিনের সোর্সিংটা চেঞ্জ করে দিয়ে, দুটো ব্লেন্ড করে দিয়ে, আমি জানি না যে মানে শুভ অ্যারাবিকা না আরো কি কি কফি আছে যেটা বেশি স্ট্রং, ওটা করে মানে কস্টটা যদি মিনিমাইজ করতে পারেন, ওর পারচেজ পাওয়ারের মধ্যে নিয়ে আসেন, তাহলে কিন্তু কফি ইন্ডাস্ট্রিটা আরো বুম করা সম্ভব। একই সাথে কফি শপগুলোতে যেটা করা হয়, আমি জানি না সামিত ভাই, যে কফি শপের অপারেটিং কস্ট এতটাই কি বেশি যে কফির সাথে যে খাবারগুলো থাকে সেটার দাম মোটামুটি আরো বেশি। তো একটা স্টুডেন্টকে আপনি ধরতে গেলে, হ্যাঁ, একটা কেক আপনি 275 টাকা দিয়ে কেক, আমি জানি না যে এটা কতটা ফিজিবল হবে একটা স্টুডেন্টের জন্য। মানে আমরাও তো স্টুডেন্ট ছিলাম, এবং সারা বাংলাদেশটাকে কিন্তু নর্থ সাউথ বা ব্র্যাক দিয়ে কম্পেয়ার করলে হবে না। তো ইন্ডাস্ট্রিকে গ্রো করতে যান, ডেফিনেটলি তার পারচেজ পাওয়ারের কথা চিন্তা করতে হবে। আপনি প্রোডাক্ট সেগমেন্ট করেন, ব্র্যান্ডকে সাব ব্র্যান্ড করেন, যে ব্র্যান্ডটা বা যে সাব ব্র্যান্ডটা বা যে সাব ক্যাটাগরিটা আপনার কনজিউমারের পারচেজ পাওয়ারের মধ্যে থাকে। কারণ মনে রাখতে হবে যে দিন শেষে কফিটা কিন্তু চা, চায়ের পরিবর্তে মানুষ খাচ্ছে, তাই না? হ্যাঁ, এই কফি খাচ্ছে, কফির সাথে এক্সপিরিয়েন্স নিচ্ছে, সবাই কিন্তু এক্সপিরিয়েন্স নিচ্ছে না। আমি ধরেন আমি পড়ালেখা করতে করতে একসময় আমার সেকেন্ড এমবিএটা করেছি নর্থ সাউথে, এবং ওই পুরোটার সময় আমি লেখাপড়া করেছি ধরেন নর্থ এন্ডে বসে বসে, অফিস করে নর্থ এন্ডে 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়ালেখা করে কিন্তু আমি ক্লাসে গেছি, বা অন্য দিন অল্টারনেটিভ। তো ওই এনভায়রনমেন্টটাও যেমন জরুরি, একই সাথে কিন্তু প্রোডাক্ট ক্লাসিফিকেশনটা জরুরি। কফির প্রাইস পয়েন্টটা নিয়ে আপনারা একটু চিন্তা করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মঈন ভাই। এখানে কিন্তু মঈন ভাই যেটা হচ্ছে যে এটা কিন্তু একটা বিজনেস অপরচুনিটি। কেউ যদি চিন্তা করে এই গ্যাপটা নিয়ে কাজ করবে সেটাও করতে পারে। এবং মঈন ভাই যে পড়ার এক্সপেরিয়েন্সটা বললেন এটাও কিন্তু আপনাদের জন্য, যারা নর্থ ইন্ডিয়ার দুজন আছেন আপনাদের জন্য কিন্তু কমিউনিকেশন একটা লাইন হতে পারে। আর ফুডের ব্যাপারে যেটা বলবো, তারিক ভাই হয়তো এটা আসলে সবসময় উনি ডিসকারেজ করে যে ক্যাফেতে কখনো হট কিচেন থাকতে পারবে না। সো এটা একটা পার্সপেক্টিভ। বাট ডেফিনেটলি আমাদের আসলে হয়তো কেউ না কেউ এগিয়ে আসবে, যখন ইন্ডাস্ট্রি গ্রো করবে, ডিমান্ড থাকবে, তখন দেখবেন হয়তো 2 দিন পরে হইলেও এটা আসলে শুরু হবে। সো আমরা একটু শেষের দিকে, এখন আমি অডিয়েন্স থেকে কোশ্চেন নিতে চাই, যদি কেউ কোনো কোশ্চেন করতে চান। একজন যদি মাইকটা, সো আপনি আপনার শর্ট পরিচয় দিয়ে আপনি কোশ্চেন করতে পারেন আর কি। হ্যালো, ওকে। আমি মোহাম্মদ সুমন, আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি সুপারস্টার গ্রুপে। অ্যাজ এ কফি লাভার, আমি কফি লাভ নিয়ে কিছু বলবো না, বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবো, যেহেতু আমি বিজনেস অ্যানালিস্ট। এখানে শিপিং দ্য ফিউচার বলা হচ্ছে। ফর এক্সাম্পল, আমি একজন ইনভেস্ট করব বিজনেসে, বাট এখানে যদি ইনভেস্ট করতে চাই আমাকে হিউজ ইনভেস্টমেন্ট নিতে হবে, ইনভেস্ট করতে হবে। বিকজ শর্ট ইনভেস্টমেন্টে আমি যা দেখতে পাচ্ছি যে কফি ইনভেস্টমেন্টে টিকে থাকা টাফ।
কারণ আমাকে ডমিনেট করতেছে হচ্ছে নর্থ এন্ড, অ্যাওয়াক, কিমসন কাপ ইনভেস্ট, খুব ভালোভাবে এখানে মার্কেট আছে। তো আমি যদি ঢাকা শহরের মতো জায়গায় ইনভেস্ট করতে চাই, আমার পক্ষে জানি না 30 থেকে 40 লাখ টাকার মধ্যে পসিবল হবে কিনা, অ্যান্ড আমি সেখানে সার্ভাইভ করতে পারবো কিনা সেটাও একটা কোশ্চেন। সো এই দিক থেকে যারা নতুন উদ্যোক্তা আছে, ইনভেস্টর আছে, তারা অ্যাকচুয়ালি কিভাবে এখানে মানে ইনভেস্ট করতে পারে, বিকজ নর্থ ইন্ড মোটামুটি ঢাকা শহরে সব জায়গায় আছে, কিনসন কাপ সব জায়গায় আছে, বা আমি যখন নতুন একটা কোম্পানি নিয়ে আসবো, আমার নামে আসবো, বা আমি কোনো ব্র্যান্ড নিয়ে আসবো, তখন সেখানে কাস্টমার নর্থ ইন্ড রেখে আমার কাছে কেন আসবে? অ্যান্ড সেম টাইম আমি চাইলেও এখানে প্রাইস কমাতে পারতেছি না। তো আমার তো ওভারঅল কস্টিং ম্যাচ করাতে হচ্ছে। সো আমাকে যদি একটু ওয়ে আউট দেন যে নতুন ইনভেস্টর যারা আসবে তারা অ্যাকচুয়ালি কাজটা কোথায় করবে, কিভাবে করবে? থ্যাংক ইউ। আমার মনে হয় আসসালামু সামিত ভাই এটা বেস্ট আনসার করতে পারবেন, যেহেতু আমাদের মধ্যে উনি একদম কফি শপ ওন করেন আর কি। আমি কিবাহানের এক্সপিরিয়েন্সটা বলি। সো আপনি যত নাম মেনশন করলেন কোনো জায়গায় কিবাহান নাই। এটা সরি বলবেন না, এটা রাইট আনসার। বিকজ কিবাহান কিন্তু রিটেইলে কম, কর্পোরেটে বেশি। সো আমি আসলে স্যার, আমি যখন গ্রামীণফোনে ছিলাম শুধু কিভান ওখানে স্টল ছিল, একটা আউটলেট ছিল, এর ছাড়া বাইরে খুব বেশি একটা আমি কিভানকে টেস্ট করতে পারিনি। কোথায় দেখেছিলেন? গ্রামীণফোনে আমি এসএসজির আগে গ্রামীণফোনে জি জি ছিলাম। জি জি। জি জি জি। সো ইউ মেনশন দ্য রাইট ওয়ান। গ্রামীণ ফোনে আসলে আমাদের প্রথম কর্পোরেট অ্যাকাউন্ট ছিল। ওইটা আমরা আসলে কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমেই আসলে কন্ট্রাক্ট পেয়েছি। তো বাই দেন আমার কিবাহানের বয়স ছিল মাত্র 6 মাস। তো 6 মাস পরে আপনারা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে এসে আমার পুরো বিজনেস মডেল ডিফারেন্ট ডাইমেনশনে নিয়ে চলে গেছেন। এটা আপনাদের ফল্ট, আমার না। সো আমি রিটেইলে নাই, কর্পোরেটে বেশি। সো আই বিন ডুইং লো মার্জিন ফুড কস্ট অ্যান্ড প্রাইস পয়েন্টস ফ্রম 2013। তো আমি অনেক কম ইনকাম করে এত দূর আসছি, অনেক কষ্ট করে আসছি। তো আমার ধারণা, আমি যদি রিটেইলে ভালো করি অ্যাজ এ ওল্ড ব্র্যান্ড, আমার মানে ট্র্যাকশন খারাপ হবে না, বিকজ ইটস এ ওল্ড ব্র্যান্ড। আর রিটেইলে আমাদের প্রেজেন্স কম বাই সিম্পল অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমার সব রিসোর্সেস আসলে কর্পোরেটে। সো কর্পোরেটে আমি নিজেও বলতে পারবো না হাউ মেনি স্টোরস উই হ্যাভ। প্রবাবলি মাই টিম ক্যান সে অ্যাটলিস্ট 15 ইউনিটস হবে, 15 স্টোরস হবে, 15টা লোকেশন। আর বাকিগুলা হচ্ছে আপনার বাইরে। তারপরেও ওগুলা বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে অ্যাটাচ। ফর এক্সাম্পল, আই ওয়ার্ক উইথ আর্মি। ফর এক্সাম্পল, আর্মি ইজ হোল্ডিং কাপল অফ স্টোরস উইথ সিএসডি। তো এগুলো কিন্তু অ্যাক্সেসিবল না, নর্মাল কাস্টমার এগুলাতে যেতে পারে না। আর আরেকটা মঈন ভাইয়ের টপিকটাও এখানে চলে আসে। ইনভ্যারিয়েবলি আমার বলতে হচ্ছে যে আমাদের একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো এই কর্পোরেটদের সার্ভ করতে গিয়ে উই হ্যাড টু কস্ট নট জাস্ট বেভারেজেস ওয়েল, আমাদের ফুড কস্টও অনেক হ্যান্ডস অন ভাবে এবং প্রেশারাইজ করে হোক অথবা কনস্ট্রেন্টস মেনটেন করে হোক আমাদের প্রাইসিং কিন্তু করতে হয়েছে অনেক লিন ওয়েতে। সো উই মেক লট লেস মানি, উই অপারেট ইন এ হিউমাঙ্গাস ওয়ে। সো যখন মার্কেটে ধরলেন এসপ্রেসো মেশিন অপারেট হয়তো এক একটা কোম্পানিতে অ্যাট ম্যাক্সিমাম অফ 5 লোকেশনস, আমাদের কিন্তু অপারেট হয়তো 14-15টা লোকেশনে অ্যাট দ্য সেম টাইম। বাট ওইখানে ইফ ইউ সি, যে আপনি বলেছেন গ্রামীণ ফোনের ভিতরে আমরা করেছি, আমাদের আরেকটা এক্সপিরিয়েন্স হলো আমরা 2013 থেকে এখন পর্যন্ত, মাঝখানে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম ইভেন্ট করতে করতে। তো কিবাহান বিকেম এ অল অফ এ সাডেন এভরিওয়ান ওয়াজ সেইং যে আপনারা মনে হয় শুধু ইভেন্ট করেন। তো আমরা কর্পোরেটে আছি, আমরা ইভেন্টে আছি, আমরা রিটেইলে নাই। দ্যাটস ট্রু, বিকজ আমরা কোনো সিটির হটস্পট যেখানে হলো আসলে কমার্শিয়াল ট্রানজ্যাকশন এবং ফুটফল বেশি, ওইসব জায়গায় কিন্তু কিবাহান আমি ওপেন করতে পারি নাই। ওটার সিম্পল ফ্যাক্ট হলো, এখন কামস টু ইয়োর কোয়েশ্চেন। সো আমার কিন্তু কোনো পার্টনার নাই, আমার কোনো লার্জ ইনস্টিটিউশনাল ফাইন্যান্স নাই, আমার ফ্যামিলিও 10 জন আমাকে হেল্প করছে না। সো all the growth or operations you see from Kivahan Group is organic. So এখানে আসলে আমরা যতটুকু করতে পেরেছি রিটেইলে অপারেট ততটুকুই করছি।
সামনের দিকে হয়তো হবে, বাট এগেন অর্গানিক গ্রোথেই হবে। রিটেলে ফুড কস্ট কন্ট্রোল করতে পারবেন, আপনি বাল্ক পারচেস করলেন, সাপ্লাই চেইন স্ট্রিমলাইন করলেন, অনেক কিছু সলভ করে ফেলতে পারবেন। একটা জিনিস সলভ করতে পারবেন না, যেটা নর্থ এন্ডের সাথে আপনি বললেন অথবা ক্রিমসন কাপ মেনশন করলেন, ওরা কিন্তু সব প্রিমিয়াম রিটেল লোকেশনে আছে, ওগুলার কস্ট কিন্তু হাই। সো আনলেস ইউ আর মানে ফ্রম দ্য গেট গো আপনি সাকসেস আপনার লাকিলি আপনি পেয়ে যান, আপনি ওই ধরনের রিটেল লোকেশন গিয়ে পরশু দিন থেকে মুনাফা অর্জন করতে পারবেন না। সো এটা কিন্তু একটা বিশাল বড় অবস্ট্যাকল। এটার জন্য অল্টারনেট ওয়ে আছে, আপনি ইউ গো ফর লোকেশনস ইন টার্মস অফ সেগমেন্টেশন। সো ভাইয়া যেভাবে মেনু বা প্রোডাক্ট নিয়ে বললো, আপনি মার্কেটের লোকেশন, যেমন ইন্ডিয়াতে ফার্স্ট টিয়ার, সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার সিটিজ বলে, তো এটা বলে ইকোনমিক অ্যাক্টিভিটির উপরে বেস করেই কিন্তু এই টিয়ারগুলো ভাগ করা হয়েছে। সো ফর এক্সাম্পল মুম্বাই, দিল্লি প্রবাবলি টিয়ার 1 সিটি, সাম আদার সিটিজ ফল ইনটু টিয়ার 2 সিটি। সো ঢাকা শহরেও আপনি হয়তো অলিগলিতে হয়তো অপরচুনিটি দেখবেন যেখানে হয়তো আমি যদিও লো মার্জিনে কাজ করি, হয়তো কি বাহান এখন যাবে না, নর্থ এন্ড তো যাবেই না, ক্রিমসন অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজ ওর কমপ্লায়েন্সেই নেই যে গ্রাউন্ড ফ্লোর কমার্শিয়াল স্টোর না হলে যাবে না, গ্লোরিয়া জিন্স যাবে না। সো দেয়ার ইউ প্রবলি হ্যাভ এ চান্স। আর আপনি প্রাইস পয়েন্টও সেখানে কন্ট্রোল করতে পারবেন, কারণ আপনার ওভারহেড কস্ট থেকে শুরু করে রিয়েল এস্টেট কস্ট এখানে ডেফিনেটলি অনেক কম হবে। বাট দেন এগেন there is a broader discussion যে আমাদের সিটিগুলা এনাফ ফ্রেন্ডলি কিনা ফর ক্যাফে ইন্ডাস্ট্রি। আমি আপনাকে এতটুকু বলতে পারি, জাস্ট ফর দ্য সেক অফ ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, এদের কারণে আমরা অনেক লম্বা সময় ধরে সাফার করতে হবে ইন টার্মস অফ রিয়েল এস্টেট। কারণ বাই কমপ্লায়েন্স আপনি কমার্শিয়াল প্রপার্টি নিতে গেলেই আপনি নিচের ফ্লোরে কফি শপ হতে হবে বাই ডিফল্ট, নিচের ফ্লোরগুলাই ব্যাংক যেই রেটে বিট করবে আপনার সেম রেটে বিট করতে হবে। দ্যাটস নট পসিবল, আমাদের মতো এন্টারপ্রেনারদের জন্য এটা পসিবল না। তো এটাই বললাম যে ইউ হ্যাভ টু বি সুপার লাকি, ম্যাজিক ওয়ান্ড থাকতে হবে যে ডে 2 থেকেই আপনি হিউজ ট্র্যাকশন পাবেন, হিউজলি সাকসেসফুল হয়ে যাবেন, অনলি দেন ইউ ক্যান অ্যাফোর্ড সাচ প্রপার্টিজ। সো রিয়েল এস্টেট ইজ হিউমাঙ্গাস চ্যালেঞ্জ। আপনি যদি ইউ কাম টু দ্য আদার এক্সপেন্সেস অর ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ সেটিং আপ ইউর কফি শপ, there are thousands of ways. So for that, you are welcome to come into our doors. There are other companies as well. A coffee festival is one of the main reason to open the closet. Closeter মধ্যে hidden থাকবে না আমাদের নলেজটা। আমি কিন্তু মার্কেট ডিসরাপ্ট করে দিলাম এই কফি ফেস্টিভ্যাল করে, সবকিছু ওপেন হয়ে যাবে। আপনি অনেক কম কস্টে, অনেক কম ক্যাপিটালে আপনার গ্রামের বাড়িতে টঙের পাশে কফির দোকান দিতে পারবেন, সো লং ইউ ওয়ান্ট টু ডু দ্যাট সেগমেন্ট। সো আপনার ডিজাইন করতে হবে, আপনার ওরকম প্যাশনেট হতে হবে। অল দ্য টুলস আর কামিং ইন টু দ্য মার্কেট রেডিলি। অ্যান্ড আপনি খেয়াল করবেন, বড় বড় ভাইয়া তো একটা জায়েন্ট কোম্পানির সিএক্সও লেভেলে আছে, ভাইয়া নোজ বেটার, বাট দেয়ার আর লার্জ কোম্পানিজ অলসো থিঙ্কিং অ্যাবাউট ম্যাস মার্কেট। তারা কিন্তু এই আমাদের মতো 1%কে সার্ভ করার জন্য চিন্তা খুব কমই করে, স্পেশালি অল দ্য কোম্পানিজ দোজ আর চার্নিং আউট রেভিনিউজ 4,000 crore প্লাস। হ্যাঁ, আপনার লার্জ কর্পোরেশন বলতে হবে, এটা আপনাদের প্যারামিটার আছে, এগুলো আমি আন্দাজি আপনাদের থেকে শুনে শুনে এগুলা বলে দিই, অনেক ডেটা ডাম্প করি, বাট লার্জ কর্পোরেশনস কিন্তু লোয়ার টিয়ার নিয়ে চিন্তা করছে অনেক বেশি আপনার আমার থেকে। সো ওইখানে ডেফিনেটলি স্কোপ আছে। আর গ্লোবালি স্পিকিং একটা আমি আপনাদের নলেজ শেয়ার করি যে স্টারবাকস ইজ এ 35,000 plus or 40,000 stores chain, largest chain in the world. Starbucks is having to dial back into specialty coffee or handcrafted coffee. যে আগে অনেক ধরলেন 30 লক্ষ টাকা দামি অটোমেটিক মেশিন দিয়ে স্টারবাকস 30,000 স্টোর চালাতো, এখন সে চিন্তা করছে ওই মকাপট দিয়ে একজনকে আমার সার্ভ করতে হবে আবার নতুন করে। সো এই চিন্তা কোত্থেকে আসলো? সো কফি ইন্ডাস্ট্রি ইজ ভেরি ইউনিক, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইটস পালসেস।
ওই ভাইয়া বললো ওদিকে উনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত 10টা ইকুইপমেন্ট ইউজ করে, আমি বুঝে গেছি। সো আপনার এই ধরনের কাস্টমার নিয়েও আপনি চিন্তা করতে হবে এবং পারবেন, যেখানে হয়তো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনেক কম কিন্তু পার্সোনালাইজ সার্ভিস অনেক হাই এন্ডে, উইথ নলেজ ট্রান্সফার অ্যান্ড নলেজেবল টিম অপারেট করতে হবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্টে আপনি আসতে পারেন, মার্কেট নিয়ে চিন্তা করতে পারেন। সো কফি ইন্ডাস্ট্রি, আমি একটু শর্ট করব যে কফি ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল অনেকগুলা সেগমেন্ট হবে। আজকে বাংলাদেশে আমরা বুঝতে পারছি না আসলে কতগুলা সেগমেন্ট। গ্লোবালি স্পিকিং স্টারবাকস রিমডেল করতে বাধ্য হচ্ছে। তো আপনি সবাইকে স্ট্যান্ডার্ড ধরলে হয়ে যাবে না, আপনার বুঝতে হবে মার্কেট পালস অ্যান্ড ইয়োর প্যাশন। সো আপনার সেগমেন্ট আপনি আলটিমেটলি চুজ করতে পারবেন। অ্যান্ড বাজেট ওয়াইজ প্লিজ টক টু মি, I can give you 1,000 and plus solutions for, economy solution, no problem. জি, সামিত ভাইয়ের সঙ্গে আমি খালি দুইটা পয়েন্ট অ্যাড করব। আপনি যেহেতু উদ্যোক্তা হিসেবে আসতে চাচ্ছেন ক্যাফে বিজনেসে, যে কোনো বিজনেসে আসার জন্য আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে হয়, সেটা হচ্ছে আপনি কোন মার্কেটে অপারেট করতে চান সেটা আগে বুঝে নেন। আপনার বাজেট বিজনেসে ইনভেস্ট করার জন্য কেমন আছে, মার্কেটে আপনি যাদের সঙ্গে ফাইট দিতে চাচ্ছেন তাদের ইনভেস্টমেন্ট কোন লেভেলে, এটা আপনাকে আগে একটু আইডিয়া করতে হবে। শুরু থেকে আমি বলবো যে আপনি শুরুতেই চিন্তা করেন না যে আপনি নর্থ এন্ড অথবা কিভাহান অথবা ক্রিমসন কাপ অথবা হ্যাপিনেস এদের সঙ্গে কম্পিট করবেন। ওটা করতে গেলে আপনাকে 40-50 লাখ 1 কোটি টাকার মতন রাখতে হবে। ছোটখাটো উদ্যোক্তা যারা, আপনারা বের করেন হচ্ছে অপরচুনিটিটা কোন জায়গায় বেশি, কেন আপনাকে মেইন রোডেই খুলতে হবে, কেন আপনাকে ট্রাই স্টেট এরিয়ায় খুলতে হবে। আপনি দেখেন আপনি যেখানে আছেন সেইখানে কফি এনথুজিয়াস্ট আছে কিনা, একটু রিসার্চ করেন, একটু ডেটা বের করার চেষ্টা করেন। তারপরে এমন কোনো একটা জায়গায় খুলেন যেখানে কাস্টমার আছে, হয়তো অনেক বড় নাই কিন্তু ইভেনচুয়ালি বড় হওয়ার প্রসপেক্ট আছে, এরকম জায়গায় দেখেন একটা দোকান খুলতে পারেন কিনা, এটা এক সলিউশন হতে পারে। 2, আপনি যদি খেয়াল করে দেখেন আমরা সবাই সবকিছু কি করি, ঢাকা সেন্ট্রিক, সব ঢাকায় হতে হবে, একটা বাবলের মধ্যে সবাই। ওয়াই ডোন্ট ইউ এক্সপ্যান্ড ইউর বিজনেস আউট অফ ঢাকা? এখন কিন্তু ঢাকার বাইরের শহরগুলো অনেক আপলিফট করছে ইন টার্মস অফ লাইফস্টাইল। আপনি রাজশাহী দেখেন, খুলনা দেখেন, এই শহরগুলো চিরকং তো অনেক আগে থেকেই ছিল। এই শহরগুলো অথবা আপনার নিজের যে শহরটা, ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক অফ দ্যাট, আপনার নিজের শহরে আপনি একটা কফি কালচার শুরু করতে পারেন কিনা, এটা একটা। যেটা মঈন ভাই বললেন প্রাইস পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। আমরা কতজন আছি যারা 300 টাকা 350 টাকা দিয়ে কফি এফোর্ড করতে পারবো, কিন্তু 150 টাকা 200 টাকায় কফি এফোর্ড করা পসিবল। তো আপনি ওই প্রাইস সেগমেন্টে খেলবেন কিনা, আপনার অপারেটিং কস্টকে আপনি অতটুকু কন্ট্রোলে আনবেন কিনা, যে বেস কস্ট তো আসলে অনেক কম কফি বানানোর, খুব বেশি লাগে না। আমরা যারা ঘরে কফি বানাই একটা বেসিক আইডিয়া আছে, পার কাপ কফিতে ইভেন ক্যাপাচিনো অর লাচে বানানো কত লাগে বলতে পারি। তো আপনারও একটা আইডিয়া আমি শিওর আছে। এরপরে আপনি দেখেন আপনার অপারেশনাল কস্ট আপনি আর কত বাড়াবেন, 100%ই করেন। তারপরেও আপনি যদি প্রফিট রাখেন 150 টাকা ইউ ক্যান সেল এ কফি। আমি আপনাকে বলছি ক্যাপাচিনো লাতে আপনি 150 টাকায় প্রফিট সহ বেচতে পারবেন যদি আপনি অপারেটিং কস্ট ঠিক রাখতে পারেন। এটা গেল আপনার জন্য 2 নাম্বার সাজেশন। আর 3, যেটা কিভাহান খুব স্মার্টলি করে আসছে, দেখেন রিটেইলে নাই, দে আর লিডিং দি কর্পোরেট মার্কেট। এবং এখন কিন্তু প্রচুর এরকম অর্গানাইজেশন আছে যারা তাদের এমপ্লয়ির জন্য, গেস্টের জন্য অফিসে কফি রাখতে চায়, এবং ওই নেসক্যাফে না, প্রপার কফি মেশিন রেখে কফি রাখতে চায়। সো ওয়াই ডোন্ট ইউ এক্সপ্লোর দ্যাট মার্কেট, যে কর্পোরেট ইভেন্ট বা কর্পোরেট কোম্পানিগুলোতে এরকম কফির রিকোয়ারমেন্ট আছে কিনা, অ্যাপ্রোচ করেন, 10টা 20টা কোম্পানিকে গিয়ে অ্যাপ্রোচ করেন, তাদের এইচআরকে গিয়ে যোগাযোগ করেন, দ্যাট ইউ হ্যাভ আ সেট আপ। আপনি চাইলে তাদের অফিসে একটা লিমিটেড কস্টে ইউ ক্যান প্রোভাইড দ্য কফি সার্ভিস। 20টা ট্রাই করলে 2টাও যদি আপনাকে হ্যাঁ বলে, দেন 15টা জায়গায় 2টা আপনিও কিন্তু পেয়ে গেলেন। সো দিস আর দ্য 3 টিপস আই হ্যাভ ফর ইউ। থ্যাংক ইউ। তারিক ভাই সম্ভবত কিছু একটা অ্যাড করতে যাচ্ছিলেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া যে কোশ্চেনটা করেছেন খুবই ভালো একটা কোশ্চেন। আপনি দুভাবে আগাতে পারেন, থাকুক নর্থ এন্ড পাশে, থাকুক কিভাহান পাশে, আপনি কোয়ালিটি কফি সার্ভ করেন, ডেফিনেটলি কাস্টমার আপনার ওখানে যাবে কফি খেতে। আর রিয়েলি আপনি যদি ভালো কফি সার্ভ করেন, আপনার কফি মেশিনের দাম তুলতে 3 থেকে 4 মাস বেশি লাগবে না।
আচ্ছা, আর আরেকটা সলিউশন করছি, যেহেতু এটা আসলে এই কফি ফেস্টিভ্যালে এসে আমার জানা, তা আমি নেসকেফের একটা সলিউশন দেখলাম, কফি ভেন্ডিং মেশিন। আই থিংক ওই মেশিন দিয়ে আমি 60 টাকা দিয়ে আমেরিকানো সেল করতে পারবো, পসিবল। যদিও তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তাদের বিন ইউজ করতে হবে, এক্সপেন্সিভ বিন। তারপরও আমি যদি 60 টাকা দিয়ে কফি সেল করি, এসপ্রেসো আর আমেরিকানো, আমার 20-25 টাকা লাভ থাকবে পার সার্ভিং এ। অ্যান্ড লাতে আই থিঙ্ক 100 টাকা, 120 টাকা। সো দে আর অলরেডি প্রোভাইডিং গুড সলিউশন। অলসো প্রাণ আর এফএল, প্রাণ অলরেডি ফ্রাই বাকেট তারা কফি সেল করার চেষ্টা করছে, বাট টেস্টেড তারা ভেন্ডিং মেশিনে কফি সেল করবে বিন টু কাপ। হ্যাঁ, না তারা ভেন্ডিং মেশিনে মানে বিন টু কাপ, লাইক অফিসে নেসক্যাফে। তারেক ভাই, আমাদের কর্পোরেট অফিসে আমরা ক্যান্টিনে বিক্রি হয়, আমাদের আমেরিকানো পাওয়া যায়, এসপ্রেসো পাওয়া যায়, ঠিক আছে, তারপরে ক্যাপাচিনো পাওয়া যায়। তো ক্যাপাচিনোটা বিক্রি করছে ওরা 90 টাকা, এবং আমেরিকানো বিক্রি করছে বোধহয় 60 অথবা 70 টাকা। প্রচুর খাচ্ছে আমরা লোকজন, এবং বিনটা নিচ্ছে নর্টেন থেকে। মানে হ্যাঁ, এখানে কোম্পানি হয়তো অপারেটিং কস্ট দিতে হচ্ছে না, যেহেতু আমাদের এক্সিস্টিং যে ক্যান্টিনের লোকজন আছে, বারিস্টা ট্রেনিং দিয়ে নিয়ে আসছে, ওরাই করছে, বাট প্রোডাকশন কস্ট দিয়ে ওখান থেকে কিন্তু লাভও করছে আর কি। ডেফিনেটলি আমার সাথে অলরেডি প্রাণের Right. পার্সন যোগাযোগ করেছে, ওরা বিন রোস্টিংও নামতে চায়। হ্যাঁ, অলরেডি মেশিন মনে হয় অর্ডার করে ফেলেছে। অ্যান্ড টেস্টিটিতে যেহেতু ওখানে স্পেস নাই এবং তাদের ইকোনমিক স্কেলটাও ডিফারেন্ট, আই থিঙ্ক টেস্টিটিট খুব দ্রুতই একটা ডিফেন্স সেগমেন্টে কফি সেল করা শুরু করবে, এবং ইটস পিওর বিন টু কাপ কফি, নট ইনস্ট্যান্ট কফি। আই থিঙ্ক, ধন্যবাদ। থ্যাংক ইউ তারিক ভাই। অন্য কেউ যদি কোনো কোশ্চেন করতে চান, সো আমরা আরেকটা কোশ্চেন নিয়ে ক্লোজ করতে পারি। একটু মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করতে পারেন, সুমনের কাছে মাইক্রোফোন। আমি আসলে একটা ছোট এন্টারপ্রেনার, খুবই ক্ষুদ্র। এই কফিতে খুবই নতুন একজন আসতে যাচ্ছি। তো আসলে আমি যে জিনিসটা বলবো যে কফিটা আসলে এই কফির যে বিজনেস কিংবা কফির যে বিষয়টা, এটা খুব বাংলাদেশে ইনক্রিজিং। আমি আসলে এখনই দেখতে চাচ্ছি যে চায়ের স্টলের মতো একসময় বাংলাদেশ এটা কফি হয়ে যাবে সবাই, এবং রাস্তাতে কফি, এক্সপ্রেসো মেশিনে কফি বিক্রি হবে। ঠিক আছে, তো আমি দুইটা জিনিস আসলে জানতে চাচ্ছিলাম যে আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় দেখেছি যে তারা মোবাইল কফি শপ করছে, ছোট ছোট মেশিন। যে উনি যেটা বললো যে ওনার পক্ষে 12-20 লাখ টাকা ইনভেস্ট করা সম্ভব নয়, কিন্তু একটা কর্পোরেট জায়গায় একটা স্পেস পাওয়াও তো 10 থেকে 20 লাখ টাকা ইনভেস্টের দরকার। কিন্তু একটা মোবাইল ভ্যানে কিংবা মোবাইল গাড়িতে যদি কর্পোরেটের ওই সময়টা যখন কর্পোরেটের লোকজন ঢুকছে সকালে অফিসের টাইমের ঠিক আগে, যদি গাড়িটা ওই জায়গাটাতে গিয়ে একটা দাঁড়ায় স্পেসে, কিংবা ছুটির সময় যদি দাঁড়ায়, এই মোবাইল ভ্যানটা সে 3 থেকে 4 লাখ টাকাতে কিন্তু ওখানে দাঁড়াইতে পারবে একটা ছাতা দিয়ে। তো আমি সেই রকম কিছু দেখতে চাচ্ছি, যে সেরকম যদি করা যায়। তো সুমিত ভাই যেহেতু একটা ইয়ে করছে এখানে, যে অ্যাসোসিয়েশনটা আসলে খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে, যে কফিটাকে এগিয়ে নেওয়ার জন্য। আর একটা ব্যাকওয়ার্ড মার্কেট, যেটা আমি ফার্মিং এর কথা বলবো, কারণ এগ্রিকালচারে আমি 22 বছর ধরে কাজ করছি বাংলাদেশে। যে আমাদের ইয়ে ভাইয়ের মতন লোক যারা রিয়েলাইজ করছে কফিতে এসে, যে কফি চাষটা যে বাইরে থেকে আমাদের প্রচুর ইম্পোর্ট করতে হয়, সেটা আমাদের অনেক তো বৈদেশিক মুদ্রা এটা অনেক চলে যাচ্ছে। তো আমরা আমাদের সবকিছুই আছে, আমরা নিজেরা কেন এটা করতে পারছি না, সেটাও আমাদের কিন্তু দেখা দরকার। টোটাল ভ্যালু চেনটা, বিশেষ করে ফার্মিং এরটাও আমাদের কিন্তু এইটা নজর দেওয়া উচিত, যে এটাও হইতে পারে একটা ভালো ফার্মারদের জন্য একটা ভালো, এবং কন্ট্রাক্ট ফার্মিং যদি এক্ষেত্রে করা যায়। তো জাস্ট আমার একটু সাজেশন এইটা আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ। ইন্ডাস্ট্রি যেহেতু আগাচ্ছে, ডেফিনেটলি এইটার আমরা হয়তো বেশি দিন নেই যে দেখবো যে কার্টে করে কফি বিক্রি হচ্ছে। তো সোফার আমি রিকল করতে পারি ব্লু বোটল নামে একটা ক্যাফে, তারা প্রথমে এরকম কার্ড দিয়ে শুরু করেছিল। একজন ভদ্রলোক, উনি ওনার জব ছেড়ে আসলে ব্লু বোটল ক্যাফেটা শুরু করে, এখন তারা অনেক বড় চেন। সো আর কফি কাল্টিভেশনের ক্ষেত্রে হয়তো তারিক ভাই বেশি বলতে পারবেন, বাট আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পেয়েছি। বাংলাদেশে আসলে চা চাষের আগে কফি চাষ শুরু হয়েছিল সেই ব্রিটিশ পিরিয়ডে। রিসেন্টলি চট্টগ্রামের একটা ম্যাপ পাওয়া গিয়েছে অনেক আগে, সেখানে যে ওয়ার্ড সেমেট্রিটা আছে ওইখানে কফি বাগান দেখা যায়, এবং ইনফ্যাক্ট ওখানে একটা কফি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কফি
কাল্টিভেটিং সমিতি টাইপের করেছিল আর কি। সো ডেফিনেটলি হয়তো আমাদের দেশে সম্ভাবনা আছে, বাট আমি জানি না যে আসলে ইন্ডাস্ট্রি আর কোন দিকে যাবে, বাট তারিক ভাই এটা বলতে পারবেন যে আসলে ছোট আকারে শুরু করা যায় কিনা, অথবা কার্টে করে শুরু করার মতো অবস্থায় আমরা আছি কিনা। আহ, আমার যেটা আসলে আশাবাদী, আমি রিয়েলি আশাবাদী, হয়তো বা এই বছরের মধ্যেই যদি নেসক্যাফে টেস্টেটি যদি সাকসেসফুল হয়, আমি জাস্ট একটা করতে পারি, রিকল করতে পারি যে যদি আজ থেকে 5 বছর আগে যাই, নেসক্যাফের ভেন্ডিং মেশিন কিন্তু গ্রামাঞ্চলে ছিল না, শহরেও, জেলা শহরেও ছিল না। এখন কিন্তু নেসক্যাফিং ভেন্ডিং মেশিন দিয়ে, নেস্টি দিয়ে যে কফি অনেক গ্রামের বাজারে টং দোকানেও পাওয়া যায়। তা যেহেতু ভেন্ডিং মেশিন অলরেডি আমাদের দেশে লঞ্চ হয়ে গেছে, যদি এটা সাকসেসফুল হয়, হয়তো বা 2027-এ আমরা কোনো টং দোকানেও কফি খেতে পারি, মেবি কোনো পর্যটন এরিয়ার। ধন্যবাদ। আমরা মনে হয় শেষ করি, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে দেন আমরা একটা জাস্ট ক্রেস হ্যান্ড ওভার সেরেমনি আছে, এর মাঝেই আমরা শেষ করব। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য ধরে আসলে অনেক ভারী ভারী আলাপ শুনছিলাম। সো সবাইকে ধন্যবাদ, এবং হোপফুলি আগামী বছর আমরা আসলে আরো বড় স্কেলে এই কফি ফেস্টটা করতে পারবো এবং আমাদের ইন্ডাস্ট্রিটাও আসলে আগাবে। ধন্যবাদ সবকে। তারিক, আমি গেস্টদের একটু বলবো যে স্টেজে থাকার জন্য। Thank you, sir and ma'am, for the wonderful seminar. Now, I would like to invite Mr. Tanvir Kamrul Islam, Executive Director of SEMS Global, to come forward and present the token of appreciation to our honorable guests. Okay. May I first invite Saida Umme Salma, CEO and Chairman of Brand Gear Limited, to come forward and receive her token of appreciation. AKM. Next, I kindly invite AKM Moinul Islam Moin, DMD, Culinary Business, Pran Group, to receive his token of appreciation. Next, Samit bin Salam, founder of Kivahan, please come forward and accept your token of appreciation. Now, may I invite Rajiv Amin, DGM, Square Pharmaceuticals Limited, to receive the token of appreciation. Following that, I welcome MD Hossain Shahnawaz, DGM of Superstar Group, to come forward. John. And finally, Tariq Hussain, CEO of Smiths, please come forward to accept your token of appreciation. Thank you all for your valuable presence and contribution to this seminar.